আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটার পর্ব 1 নিয়ে। এবং এই চ্যাপ্টারটি থেকে কিন্তু আমাদের 2টা অথবা 3টা সিকিউ চলে আসতে পারে। তো চ্যাপ্টারটার মধ্যে আসলে ম্যাথমেটিক্যাল টার্ম আসলে নাই, তোমরা জানো যে আসলে একটু ব্যাখ্যামূলক জিনিসপাতিগুলো। তারপরেও আমরা চেষ্টা করবো যে এইখান থেকে আমরা একদম টু দ্য পয়েন্টে যতগুলো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেই টাইপগুলো কাভার করতে পারি এবং সেইখান থেকে পরীক্ষায় আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পেতে পারি। তো চলো আমরা চ্যাপ্টারটি শুরু করি খুবই সুন্দরভাবে। যারা আগে এই চ্যাপ্টারটি পড়ো নাই তেমন একটা সমস্যা নাই, কারণ আমি একদম জিরো থেকেই বলে দিচ্ছি যা যা তোমার জানতে হবে এই চ্যাপ্টারটা পারার জন্য সব কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আজকে আমাদের পর্ব 1 থাকবে। পর্ব 1-এর মধ্যে যাওয়ার আগে আমরা তোমাকে একটু আলোচনা করে দিই আসলে টাইপ আসলে কয়টা। এখানে নর্মালি সিকিউ এর টাইপ 2টা, তবে 3টা সিকিউ পরীক্ষায় আসতে পারে সমস্ত বিষয়গুলো মিশিয়ে। তাহলে একটা হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম। এর মধ্যে আমরা সেই পর্যায় সারণী, আয়নীকরণ পর্যায়বৃত্ত ধর্মগুলো বিশেষ করে আকার, ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ফাজানের রুল, তারপরে হচ্ছে ডি ব্লকের মৌলগুলা, জটিল যৌগগুলা, তো সেগুলো আমরা এখানে আলোচনা করব। আর এইটাকে আমি স্পেশালি আলাদা করেই রাখছি সংকরায়ন। এটা হচ্ছে শুধুমাত্র সংকরায়ন অংশটুকুকেই আমরা আলাদা করে পড়বো এবং এইখান থেকেই জাস্ট একটা সিকিউ তুমি পরীক্ষা করবা। জাস্ট এতটুকু থেকেই, তার মানে আজকের একটা ক্লাস, তার মানে একটা সিকিউ তুমি পরীক্ষা হলে গিয়ে লিখতেছো, এতটুকু তুমি মাথায় রাখো। তো আমরা এই টাইপ 2টা দিয়ে আমরা আগে শুরু করতেছি সংকরায়ন। এটা মোটামুটি সহজ, ছোট, অল্প সময় আমরা কাভার করতে পারবো সব কিছু। সিকিউ অ্যানালাইসিস সহ তোমাকে আমি দেখাবো যে কিভাবে পরীক্ষায় এই জিনিসগুলো আসতে পারে। তো চলো আমি একদম সরাসরি আজকে আমরা আলোচনা করছি টাইপ 2 নিয়ে। এবং টাইপ 1-এ আমাদের টাইপ 1-এ আমাদের 2টা পার্টও লাগতে পারে। আমরা টাইপ 2টা আমরা আগে শেষ করবো সংকরায়ন। তো দেখতে পাচ্ছ আমরা শুরু করবো হচ্ছে সংকরায়ন, এবং শুরুতে আমরা প্রতিবারের মতো বেসিক যেই কথাগুলো জানতে হবে সেগুলো আলোচনা করে নিব। তারপরে ওয়ান শট কোশ্চেনগুলো দেখাবো, তারপর আমরা সিকিউ অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো চলো আমরা সরাসরি শুরু করতেছি আমাদের এই সংকরায়নের জিনিসটুকু। একদম শুরুতে যদি কথাটুকু বলি, সংকরায়ন আমরা মোটামুটি সবাই কম বেশি পড়ছি, তাই না? তো সংকরায়ন এই জিনিসটার মিনিং আমরা আসলে কি শিখছিলাম, যে আমরা দেখতাম যে সংকরায়ন অর্থাৎ আমরা কি করতাম, যে সংকর অরবিটাল তৈরি করতাম। যে সংকরায়ন হচ্ছে, হাইব্রিডাইজেশন হচ্ছে সংকর অরবিটাল তৈরি করার একটা প্রসেস। তো সংকর অরবিটালটা কি, যে বিভিন্ন শক্তির অরবিটালগুলো, যেমন এস, পি, ডি, এফ, আমাদের সর্ববহিস্থ স্তরে কিন্তু বিভিন্ন ধরনের অরবিটাল থাকতে পারে। তো সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো যেহেতু বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তো তাদেরকে নিয়েই কাজ। তাহলে সর্ববহিস্থ স্তরে যে অরবিটালগুলো থাকে বিভিন্ন শক্তির তারা হইতে পারে। এস অরবিটাল এক ধরনের শক্তি, পিতে আরেক ধরনের শক্তি। তো যখন তারা মিশে আসলে বন্ধন তৈরি করে, তখন দেখা যায় যে বিভিন্ন শক্তির অরবিটালগুলা পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক অরবিটাল তৈরি করে। এই যে প্রসেসটা, বিভিন্ন শক্তির অরবিটালগুলো মিক্স হয়ে সমান শক্তির সমান আকৃতির অরবিটাল তৈরি করে, এই প্রসেসটার নামই হচ্ছে সংকরায়ন। আমরা এই সংকরায়ন থেকে আমরা আরও কিছু কথা, আরও কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশনগুলো একটু রিভিউ করে নিই, যেগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন এই কথাটা মাত্রই বললাম যে অসম শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে কী করে, সমশক্তির অরবিটাল তৈরি করে। আমি যদি 5টা অসংখ্য অরবিটাল নেই যেগুলো আসলে বিভিন্ন শক্তির, তাহলে দেখা যাবে এটা মিশ্রিত হয়ে 5টাই সংকর অরবিটাল তৈরি করবে এবং সবার শক্তি সমান হবে, সবার আকৃতিও সমান হবে। তাহলে সমান আকৃতির, সমান সংখ্যক এবং সমান শক্তির অরবিটাল তৈরি হয়, তো ভালো কথা। এবং এই শেষ কক্ষপথের অরবিটালগুলি আসলে এই সংকরায়নে অংশগ্রহণ করে। তাছাড়া কি হয়, যে সমান, এটা মাত্রই বললাম যে সমান সংখ্যক অরবিটাল তৈরি করে। এবং সামনাসামনি অধিক্রমের মাধ্যমে, এই যে আমরা মাত্রই সংকর অরবিটালগুলো তৈরি করলাম, আমরা এই সংকর অরবিটালগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, এমনভাবেই যুক্ত হয় যেন এদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে কম হয়। মনে করুন 2টা অরবিটাল আছে, তো 2টা অরবিটাল এমনভাবে যুক্ত হবে যেন এদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয়। এবং এরা যুক্ত যে হইলো, এরা যুক্ত হওয়ার সময় সামনাসামনি যুক্ত হইতে পারে বা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ করতে পারে আর কি। তো এই নর্মালি সংকর অরবিটালগুলো সামনাসামনি অধিক্রমণ করে, পাশাপাশি করে না, পাশাপাশি করে অসংকর অরবিটালগুলো। তো সংকর অরবিটালগুলো যে সামনাসামনি অধিক্রমণ করে, এই সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সংকর অরবিটালগুলো সিগমা বন্ধন তৈরি করে। তার মানে সংকর অরবিটাল শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করে, পাই বন্ধন গঠন করে না। অসংখ্য অরবিটাল যেগুলো থাকে তারা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন তৈরি করে, যেটা কিনা দুর্বল বন্ধন হয়, সেটা আমরা জানি। তো ভালো কথা, অনেকগুলো বেসিক কিছু ইনফরমেশন আমরা এক নজরে দেখে নিলাম, যেটা আমাদের সামনে হয়তো কাজে লাগবে। এবং এটা মনে রাখবা যে সংকর অরবিটাল কিন্তু কি বেশি সক্রিয় হয়, বন্ধন গঠনের জন্য বেশি সক্রিয় হয়, তারা দ্রুত বন্ধন গঠন করতে চায়, ঠিক আছে।
ভালো কথা। এবার আমরা এই সংকর অবস্থা থেকে আসলে শিখবো কি কি, এই সংকরায়ন থেকে শিখবো কি কি? আমরা শিখবো জ্যামিতিক গঠন ব্যাখ্যা। হ্যাঁ, আমরা শিখবো কি? আমরা শিখবো হচ্ছে জ্যামিতিক গঠন ব্যাখ্যা। এটা আমরা শিখবো, জ্যামিতিক গঠন ব্যাখ্যাটা শিখবো। যে জ্যামিতিক গঠন ব্যাখ্যাটা কি, যে আমাকে একটা যে কোনো একটা যৌগ দিয়ে বলবি কি এই যৌগটির গঠন তুমি ব্যাখ্যা করো, এই যৌগে কি ধরনের সংকরায়ন আছে এটা ব্যাখ্যা করো, এই যৌগের আকৃতিটা সংকরায়নের মাধ্যমে ব্যাখ্যা করো। এভাবে তোমাকে ব্যাখ্যা বলবো। এই প্রশ্নটা পরীক্ষা আমাদের গ নাম্বারে আসে, এই জিনিসটা পরীক্ষায় গ নাম্বারে আসে। ঠিক একইভাবে আমাদেরকে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট দেখতে হবে, হচ্ছে বন্ধন কোণ নির্ণয়। এইটাও দেখা যায় গতে অথবা ঘতে পরীক্ষায় আসে। তো এই দুটো জিনিস আমরা খুব ভালো মতো ক্লিয়ার করবো, যে জ্যামিতিক গঠনগুলো ব্যাখ্যা করবো, যে হ্যাঁ তুমি যে কোনো একটা যৌগ দিলে তুমি যেন ব্যাখ্যা করতে পারো যে হ্যাঁ এটার মধ্যে এই সংকরায়ন হচ্ছে, এটার আকৃতি এরকম হবে, এর বন্ধন কোণ এরকম হবে। কিন্তু বন্ধন কোণগুলোর মধ্যে ঝামেলা আছে। দেখা যায় বন্ধন কোণগুলো চেঞ্জ হয়, বন্ধন কোণগুলো হওয়ার কথা একটা কিন্তু হয় আর একটা। কেন? এই যে বিভিন্ন রিজন আছে, এই রিজনগুলো, এই ব্যাখ্যাগুলো তোমাকে শিখতে হবে। তুমি এই দুইটা জিনিস খুব ভালো মতো শিখছো মানে চিন্তা করো তুমি এখান থেকে যে গ ঘ তুমি কন পাই গেছো আর কি। হ্যাঁ, মানে একটা জাস্ট এই দুটো টপিক, তোমার যদি পরীক্ষার সময় না থাকে জাস্ট এই দুটো টপিক পড়ে চলে যাবা, একটা সিকিউ পরীক্ষা হলে গিয়ে লিখে চলে আসবা, শেষ। এই হচ্ছে এই চ্যাপ্টারের ঘটনা। এই জন্য আমরা এই টপিকটা আগে বাছাই করছি, তোমরা সবাই জানোই যেটা আসে পরীক্ষায়। তারপরে সংকরায়ন নির্ণয়, তো এটাও আমরা দেখবো যে সংকর অবস্থাটা খুব দ্রুত শর্টকাটে নির্ণয় করতে পারি, বা আমরা এই গঠন ব্যাখ্যার মধ্যেই সংকরায়ন নির্ণয়টাও শিখে ফেলবো একই সাথে। তো চলো আমরা সেই জিনিসটি শুরু করি, জ্যামিতিক গঠন ব্যাখ্যাটাই শুরু করি। সংকরায়ন নির্ণয় করাটা আমরা দেখি যে কীভাবে সংকর অবস্থাটা তৈরি, এবং আমি তোমাকে দেখাবো যে পরীক্ষায় আসলে কি ধরনের প্রশ্ন দিবে। আমি একটা বেসিক দেখেই তোমাকে আমি দেখাই দেবো যে পরীক্ষায় সিকিউতে জিনিসগুলো কীভাবে বলে। যেমন আমি তো একদম সহজ উদাহরণটা প্রথমে নিই, যে CH4 এর গঠনটা ব্যাখ্যা করো। পরীক্ষা তুমি এভাবে বলবে, দেখ CH4 দিয়ে বলবে, ডাইরেক্ট বলবে যে CH4 এর গঠনটা ব্যাখ্যা করো সংকরায়নের মাধ্যমে, সংকর অবস্থা কি সেটা বলো, এটার আকৃতি কী হবে সেটা বলো, এটার বন্ধন কোণ কী হবে সেটা বলো। তার মানে তুমি জাস্ট একটা জিনিস শিখলেই তিনটা জিনিসই বলতে পারবা। তো চলো সেটা আমরা দেখি। তো নর্মালি ঘটনাটা ঘটে কি সেটা আমি তোমাকে একবার দেখাই দিই আগে। এখানে যেটা আছে যে CH4, মানে এখানে কি সবার আগে তোমাকে দেখতে হবে, যখন এরকম গঠন ব্যাখ্যা করতে বলবে, সংকর অবস্থা ব্যাখ্যা করতে বলবে, তোমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে এখানকার কেন্দ্রীয় পরমাণুকে। তো কেন্দ্রীয় পরমাণুটা বের করবা। কেন্দ্রীয় পরমাণু বের করার টেকনিক কি, দেখবা যে সংখ্যায় কম থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। দেখো তো এখানে সংখ্যায় কম কে আছে, কার্বন। তো কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু। এবার অনেক সময় এমন হতে পারে যে সংখ্যায় দুইজন কম, হ্যাঁ POCl3 দুইজন আছে। দেখো এখানে সংখ্যায় কম কে, এই যে ফসফরাসের সংখ্যায় কম, অক্সিজেনের সংখ্যায় কম। তো সংখ্যায় যখন কম হয় তখন তোমাকে চিন্তা করতে হয়, আরে দুজনের সংখ্যায় সেম সেম কম, তাহলে আমি কাকে কেন্দ্রীয় পরমাণু চিন্তা করব। তখন তুমি চিন্তা করবা যে কার আমাদের হচ্ছে কি বলে এটাকে ইলেকট্রোনেগেটিভিটির মান কম, তড়িৎ ঋণাত্মকতার মান কম। যখন সংখ্যায় দুজন সেম সেম হয়ে যাবে তখন তুমি দেখবে যে কার তড়িৎ ঋণাত্মকতার মানটা কম। তো এইভাবে তুমি আইডেন্টি, যেমন এইখানকার মধ্যে এই আমাদের ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মানটা কম, মানে এই ফসফরাস হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু, কারণ কি ওর ইলেকট্রোনেগেটিভিটি কম, সুতরাং ও হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। তো এইভাবে তোমাকে বুঝতে হবে যে কেন্দ্রীয় পরমাণু কে, ঠিক আছে। তো প্রথম কথা, এটা তোমার প্রথম কাজ, কেন্দ্রীয় পরমাণুটা আইডেন্টিফাই করা, কারণ এই সংকরণটা ঘটবে কেন্দ্রীয় পরমাণুর সাথে। তো দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন বুঝতে পারছি আমরা। তো কেন্দ্রীয় পরমাণুটা আমি কি করি, ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি সাধারণ অবস্থায়। তুমি সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা করতেছি, হ্যাঁ তুমি লিখে দিতে পারো যে সাধারণ অবস্থায়, এবং পরীক্ষায় সিকিউর সময় তোমাকে দেখাইতে হবে। তখন তুমি লিখবে এভাবে যে আচ্ছা 1s2, তবে তুমি কি লিখবা যে 2s2, তবে তুমি কি লিখবা 2p। খেয়াল করো না কি জানি যে কার্বন কত আসলে 6, তাই না? 2 আর 2 4 আর 2 6। তো এই জিনিসটাকে আমি এভাবে না লিখে 2p2 না লিখে আমি জিনিসটাকে একটু সুন্দর করে এভাবে লিখি, যে আমি এই 2pটাকে আমি ভেঙে লিখতেছি এভাবে যে 2px, তাহলে লিখলাম কি আমি যে 2py, তাহলে লিখলাম কি আমি 2pz। কারণ এটা আমরা সবাই জানি যে p এর মধ্যে 3টা সাব অরবিটাল থাকে, px py এবং pz। তো এখানে px এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, যে 2টা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন থাকে px এ, একটা ইলেকট্রন থাকে হচ্ছে py এ, আর এই z এর মধ্যে কোনো ইলেকট্রন থাকে না। ভালো কথা। এটা সাধারণ অবস্থা। যখনই এটা বিক্রিয়াকালে উত্তেজিত হয় তখন দেখা যায় কি এর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়, যে কার্বন ছিল, এই কার্বনটা একটু উত্তেজিত অবস্থায় যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন সে উত্তেজিত হয়। তার এই জিনিসটা কীরকম দাঁড়ায় খেয়াল করো, তখন এরকম হয় যে 1s2, তারপরে এখানে ছিল আমাদের 2s, এখানে ছিল কত আমাদের যে 2px, আমাদের ছিল কত 2py, আমাদের ছিল কত 2pz। এবার খেয়াল করো, এখানে আমাদের খেয়াল করো যে উত্তেজিত অবস্থা দেখা যায় এইখানকার একটা আমাদের হচ্ছে ইলেকট্রন জাম্প করে এই জেডে চলে আসে। এক্ষেত্রে নর্মালি ছিল যে এক্স এ একটা ছিল, ওয়াইয়ের মধ্যে একটা ছিল, তাই না? আর এই এস এর একটা ইলেকট্রন দেখা যায় জাম্প করে জেডের মধ্যে চলে আসে। তো এস এর একটা ইলেকট্রন এখানে থাকে আর একটা জাম্প করে এইখানে চলে আসে। তো
তো উত্তেজিত অবস্থায় এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, বুঝলাম, ভালো কথা। তো এই হচ্ছে অবস্থায়। এখন খেয়াল করো যে এরা যখন বন্ধন গঠন করবে, তুমি খেয়াল করো যে আমরা জানি বন্ধন গঠন করার জন্য কি করতে হবে। দেখো, 4টা মুক্ত ইলেকট্রন আছে, 4টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে। দেখো 4টা রকম লোনলি ইলেকট্রন আছে। হ্যাঁ, দেখো এই যে সিঙ্গেল ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা সিঙ্গেল ইলেকট্রনের সাথে দেখো CH4 মানে 4টা হাইড্রোজেন এসে ইলেকট্রন শেয়ার করবে। 4টা, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো 4টা হাইড্রোজেন এসে তাদের ইলেকট্রনগুলো শেয়ার করবে। শেয়ার করে কি করবে? সমাজী বন্ধন গঠন করবে, সহজ কথা। কিন্তু তারা দেখা যায় এভাবে শেয়ারটা করে না। সেটা না করে কি করে? কেন শেয়ারটা করে না? খেয়াল করো, একটা কারণ হচ্ছে, দেখো যে এদের অবস্থাটা তুমি খেয়াল করো যে একটা হচ্ছে এস অরবিটাল, এবং এস অরবিটালের আকৃতি দেখতে হচ্ছে এরকম। হ্যাঁ, একটু একে তোকে দেখায় যে এস অরবিটাল নর্মালি এরকম গোলাকার হয়, তো এখানে PX আছে, তাহলে এই জিনিসটা, এই ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম এক্স অক্ষ বরাবর। এটা কি আছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, এই যে PY, আর এটা থেকে আমাদের জেড অক্ষ বরাবর। হ্যাঁ, এরকম আছে, জেড অক্ষ বরাবর আছে। তো খেয়াল করে দেখো, এখানে বিভিন্ন আকৃতির অরবিটাল এবং যাদের শক্তিও বিভিন্ন রকম হবে। তো বিভিন্ন আকৃতির অরবিটাল, বিভিন্ন শক্তির অরবিটাল। তো এইখানে যখনই এই 4টা হাইড্রোজেন যুক্ত হবে, একটা হাইড্রোজেন এস অরবিটালের সাথে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড অরবিটালের সাথে যখন যুক্ত হবে, তখন এই বন্ধনটা বেশি শক্তিশালী হয় না। কারণ চারদিকে 4 রকম অবস্থা, একদিকে বেশি শক্তিশালী, একদিকে একটু দুর্বল, মানে লুলা টাইপের হয়ে যায়। তো তখন আসলে যে এই জন্যই আসলে দেখা যায় যে বন্ধনের জন্য খুব দৃঢ় হয়, সুস্থিতিশীল হয়। এই জন্য এরা করে কি? এরা পরস্পর মিশ্রিত হয়। এরা পরস্পর মিশ্রিত হয়ে কি করে? নতুন অরবিটাল তৈরি করে। 4জন ছিল, এই 4জন পরস্পর মিশ্রিত হয় এরকম নতুন 4টা অরবিটাল তৈরি করে। হ্যাঁ, এবং এদেরকে বলছি আমরা অসংকর অরবিটাল। এটা যখন পরস্পর মিশ্রিত হয় নাই, মিশ্রিত হয়েছে এরা সবগুলো মিলে, এই সবগুলো মিলে ঝিলে দেখো সেম আকৃতির অরবিটাল তৈরি করছে। এবং এই সেম অরবিটালগুলো আমরা নাম দিয়ে দিচ্ছি কি? একটা নাম দিলাম ψ1, একটা নাম দিলাম কি যে ψ2, একটা নাম দিলাম কি ψ3, একটা নাম দিলাম হচ্ছে আমরা ψ4। এবং এইদিকে আমরা কিভাবে ডিফাইন করতেছি? এরা হচ্ছে কি? সংকর অরবিটাল। এরা কি অরবিটাল? সংকর অরবিটাল। এরা পরস্পর মিশ্রিত হয়েছে, এরা পরস্পর মিশ্রিত হওয়ার পর এরকম নতুন অরবিটাল তৈরি করছে, এবং যাদের শক্তি, সবার শক্তি সেম, সবার আকৃতিও সেম। হ্যাঁ, 4টা ছিল, 4টা মিলে 4টা তৈরি করছে সংকর অরবিটাল। তো এই সংকর অরবিটালগুলো যখন তৈরি হইলো, তখন এই অরবিটালগুলা পরস্পর কি করে? যুক্ত হয়। এই অরবিটালগুলো করে কি? এভাবে থাকে না, কিন্তু 4টা হয়েছে না, এই 4টা যুক্ত হয়। কিভাবে যুক্ত হবে? মন মতো এমন হইতে পারতো যে হ্যাঁ এই যে এমনি যুক্ত হইলো, মন মতো না। যখনই অরবিটালগুলো যুক্ত হয়, এরকম 4টা অরবিটাল ছিল, এই 4টা অরবিটাল যখন পরস্পরের সাথে যুক্ত হবে, এমনভাবেই যুক্ত হবে যেন এদের মধ্যে বিকর্ষণের সবচেয়ে কম হয়। এখন মনে করো 2জন আছে, 2টা, তাহলে কি আমরা এমনভাবে যুক্ত হবে যে একদম 2জন 2 মাথায় থাকবে, ওর মধ্যে কোনো বিকর্ষণ থাকবে না। তো এমনভাবেই যুক্ত হবে যেন বিকর্ষণটা সবচেয়ে কম হয়। এই কথাটা মাথায় রাখো যে অরবিটালগুলো যে তৈরি হইলো, এরকম সংকর অরবিটাল তৈরি হয়ে বসে থাকবে না, পরে যুক্ত হবে, কিন্তু এমনভাবেই যুক্ত হবে যেন এদের মধ্যে বিকর্ষণটা, এই একটা অরবিটাল আর একটা অরবিটালকে বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? কারণ এই অরবিটালগুলোর মধ্যে কি আছে? দেখো ইলেকট্রন আছে না, এই দেখো ইলেকট্রন ছিল সব, এই যে ইলেকট্রন আছে, এই ψ2 এর মধ্যে একটা আছে, এর মধ্যে একটা আছে, এর মধ্যে একটা আছে। তো এর মধ্যে যে ইলেকট্রনগুলা, তো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, এই জন্য এরা এমনভাবেই থাকার চেষ্টা করবে যেন বিকর্ষণ সবচেয়ে কম হয়। আর তোমাকে জানতে হবে যে 4টা অরবিটাল যদি কখনো থাকে, তাহলে সেই কেজে 4টা অরবিটাল থাকলে তাহলে সেই কেজে তারা কিভাবে যুক্ত হয়। তো মনে রাখবা যে 4টা অরবিটাল থাকলে তারা এমনভাবে যুক্ত হয়, এই ভেতরে যুক্ত হয়। 4টা অরবিটাল থাকলে তারা এমনভাবে যুক্ত হয় যেন বিকর্ষণ সবচেয়ে কম হয়। তো তখন হচ্ছে জিনিসটা এরকম হয় আর কি দেখতে, এই যে একটা, আর বাকিগুলো কি হয়? এই যে এবং হচ্ছে এই যে ফর্মটা, এটাকে বলি আমরা চতুস্তলকীয়। অর্থাৎ 4টা অরবিটাল থাকলে তারা এই ফরম্যাটে যুক্ত হয়, তারা এই ফরম্যাটে যুক্ত হয়। তো এটাকে বলতেছি আমরা কি? চতুস্তলকীয় ফরম্যাট। এটাকে বলছি আমরা কি? যে 4টা তল, এরকম 4টা তল থাকে। হ্যাঁ, তার মানে এই চতুস্তলকীয় রূপে তারা যুক্ত হয়। তার মানে তুমি মনে রাখবা 4টা যদি থাকে তাহলে কিভাবে যুক্ত হবে? চতুস্তলকীয়। এটার নাম আমরা কি দিই? এটার নাম দিই আমরা চতুস্তলকীয়। এই শেপটাকে বলি আমরা কি? চতুস্তলকীয় শেপ। যে 4টা অরবিটাল থাকলে মানে এই জিনিসটা এরকম যে 4জন 4 মাথায়, এদিকে একজন, এদিকে একজন, এদিকে একজন, এদিকে একজন, এরকম যে 4 দিকে 4টা। তো আমরা এখানে 2D জিনিসে আঁকছি, তো দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু জিনিসটা তোমরা বুঝোই যে 4টা 4 মাথায়, যে একটা এখানে, একটা এইদিকে, আরেকটা কি, আরেকটা এইদিকে, আর আরেকটা মনে করা হচ্ছে কি যে এইদিকে ওর একটা আছে, এরকম 4টা 4 দিকে। ভালো কথা। তো চতুস্তলকীয় ফরম্যাট এরকম হইলো, তার মানে জিনিসটা দেখতে আপাতত এরকম হয়েছে। এবার এখানে কি ঘটনা ঘটে? যখন এরকম তৈরি হয়ে যায়,
এরপর যে ঘটনাটা ঘটে, এই যে আমাদের হাইড্রোজেন পাওয়া ছিল, হাইড্রোজেন কি করে হাইড্রোজেনের কি আছে, হাইড্রোজেনের তো আবার এরকম, তাই না? তো হাইড্রোজেন তার এই এস অরবিটাল যে মধ্যে যেখানে একটা ইলেকট্রন আছে, সেই এস অরবিটালের ইলেকট্রনগুলো সে নিয়ে এসে করে কি, এই যে এখানে বন্ধন গঠন করে। এখানে কি একটা ইলেকট্রন তো ছিলই, এই দেখো একটা তো ছিলই সাই-ওয়ানের, তো একটা সাই-ওয়ানের ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের ইলেকট্রন মিলে তারা বন্ধন গঠন করে। এখানেও সেম কাহিনী, একটা হাইড্রোজেনের একটা কি এই সাই-ওয়ানের একটা ইলেকট্রন, এখানেও সেম কাহিনী, একটা হাইড্রোজেনের একটা কি সাই-ওয়ানের, একটা হাইড্রোজেনের একটা সাই-ওয়ানের। তো এস অরবিটাল তো গোলাকার, তো এইভাবে করে সে এইখানে হাইড্রোজেনগুলো যুক্ত হয়। হ্যাঁ, এই দেখো হয়ে গেল আর কি, হাইড্রোজেনগুলো যুক্ত হয়। তো জিনিসটা দেখতে এখন কি হয়ে গেল খেয়াল, মাঝখানে কি ছিল, মাঝখানে আমাদের কার্বন, এই যে কার্বন ছিল মাঝখানে। তো কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো, তখন জিনিসটাকে দেখতে এরকম লাগবে, এখানে কার্বন আছে, এখানে কি আছে হাইড্রোজেন আছে, এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে, তো এখানে আমাদের একটা কি আছে হাইড্রোজেন আছে, এখানে আমাদের কি আছে হাইড্রোজেন আছে। তখন শেপটা দেখতে আমরা এরকম চিন্তা করি আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের একটা চতুস্থলকীয় শেপ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা চতুস্থলকীয় শেপ। ঠিক আছে, এটাকে বলছি আমরা কি, যে মিথেনের গঠন। এটা আমাদের কি মিথেন, এটা চিত্র কি মিথেন। তো মিথেনের গঠনটা আমরা দেখাই ফেললাম। এবং তুমি এখানে কি দেখতে পাচ্ছ, তো এখানে সংকরণটা কি ঘটছে, অনেকগুলো জিনিস আমরা লিখে দিচ্ছি, এখানে সংকরণটা ঘটছে কি। এখানে দেখো এই যে এখানে মিশ্রিত হইলো, এই মিশ্রিত হওয়ার ক্ষেত্রে এস অরবিটাল এবং পি অরবিটালগুলো যুক্ত হয়েছে, একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়েছে। যেহেতু এখানে একটা এস এর সাথে 3টা পি মিশ্রিত হয়েছে, তাহলে এখানকার সংকরণটা কি হবে sp3। আর sp3 যদি হয় তাহলে অবশ্যই সেখানকার আকৃতি কি হবে, সেখানকার আকৃতি হবে হচ্ছে এরকম চতুস্তলকীয়। সেখানকার আকৃতি কি হবে, যে চতুস্তলকীয়। আর যদি চতুস্তলকীয় হয়, এদের মধ্যে দেখো এই যে একটার সাথে একটা এরকম যে বন্ধন করছে, যে একটা বন্ধন, এদের মধ্যে যে বন্ধনটা, হ্যাঁ এদের মধ্যে যে বন্ধনটা, এখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণটা কত ডিগ্রি, হ্যাঁ এদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটা কত ডিগ্রি। তো মনে রাখবা এই বন্ধনটা হচ্ছে কত ডিগ্রি, এর মধ্যে বন্ধনটা কত, এই বন্ধন হচ্ছে 109.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমাকে এই কথাটুকু মনে রাখতে হবে যে যদি এভাবে তারা চতুস্থলকীয় ফরম্যাট গঠন করে, তাহলে সেই ক্ষেত্রে এই সংকরণ হবে sp3 এবং বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। তো এইটুকু জিনিস আমরা বুঝলাম। পরীক্ষায় আমাদের এভাবেই আসবে, তোমাকে দেখায় আমি সরাসরি এই প্রশ্নের পরে আমি তোমাকে একদম সৃজনশীলে নিয়ে যাই ডাইরেক্ট। হ্যাঁ, আমি তোমাদের রেডি করে রাখছি, তোমাকে দেখাই যে পরীক্ষায় আসলেই যেভাবে আসে। দেখো ঢাকা 23 সালে আসছে এই প্রশ্নটা, আমি দেখাই। দেখো এই প্রশ্নটা একটা এরকম সিনারিও দেওয়া আছে, বলছে কি কিউ মানে হচ্ছে NH2 NP2 NH2 NP3 আর ডি মানে এরকম এরকম কিছু একটা, যেখানে n এর মান 2 বলে দিছে। যদি n এর মানটা 2 হয়, দেখো খেয়াল করো 2s2 2p2, আমাকে বলছে কি QH4, তো কিউটা আমার জন্য বের করতে হবে। তো 2s2 2p4 মানে কি, এখানে সামনে একটা 1s2 তো থাকবে, হিসাব করে দেখো কি চলে আসে, কার্বন চলে আসে, কার্বন, ভালো কথা। আর H4 মানে কি হাইড্রোজেন। তাহলে তুমি কি বুঝতে পারলা এখান থেকে, তোমার যে আসলে এখানকার যৌগটা আসলে QH4, আমি এখানে দেখাই দিচ্ছি, তার মানে কি যে কার্বনের সাথে হাইড্রোজেন 4, তার মানে কি মিথেন। বলছি QH4 যৌগের জ্যামিতিক আকৃতি সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। মাত্র যেটা পড়ে আসলাম হুবহু তুমি লিখে দিবা পরীক্ষার মধ্যে। কীভাবে লিখবা খেয়াল করো, আমি তোমাকে লেখার প্যাটার্নটা, প্রথম প্রশ্ন যেহেতু লেখার প্যাটার্নটাও দেখায়, তোমাকে বলছে সংকরণের মধ্যে ব্যাখ্যা করো। তুমি আগে বলবা যে ভাই উদ্দীপকের কিউ মোল্ড হচ্ছে কার্বন আর সাথে H4 আছে মানে কি, জিনিসটা আসলে মিথেন, আমি এটা সংকরণ ব্যাখ্যা করলাম। এবার তুমি কি করবা, সরাসরি তোমাকে দেখাইছিলাম না ইলেকট্রন বিন্যাস, ওইখান থেকেই শুরু করবা, যে সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে কি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, তারপর যখন কি উত্তেজিত হইলো তারপর কি হবে, যে এই বিভিন্ন অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে কি করবে, শঙ্কর অরবিটাল তৈরি করবে। এই যে বিভিন্ন শঙ্কর অরবিটাল তৈরি করছিল 4টা, সেটা বলছে এই শঙ্কর অরবিটালগুলো যখন পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি করবে, দেখো যে এরকম একটা হচ্ছে এই যে যুক্ত হয়ে কি করবে, একটা ফরম্যাট তৈরি করবে, যার সাথে হাইড্রোজেনগুলাও তারা মুখোমুখি অধিক্রিয়ার মাধ্যমে মিথেন অণুটা সৃষ্টি করবে। তাহলে যা বলছিলাম ওইটুকু লিখে দিবা। তারপর তুমি বলবা যেহেতু এখানে কি একটা এস আর 3টা পি যুক্ত হয়েছে, মানে sp3 সংকরণ, আর বন্ধন কোণ কত, এই যে বলছিলাম 109.5 ডিগ্রি, এটা কি লিখছে খেয়াল করো 109 ডিগ্রি 28 মিনিট, এভাবে লেখা যায়। অথবা সরাসরি লিখতে পারবা 109.5 ডিগ্রি। তো গেল, এবং বসে তুমি আরো কিছু বলে দিলা কি, যে হ্যাঁ এখানে sp3 সংকরণ হয়েছে, চতুস্থলকীয় গঠন হয়েছে, এইটুকু ব্যাখ্যা বললাম, আমি যা যা বললাম ওইটুকু কিন্তু লেখা আছে। তুমি জাস্ট চিত্রটুকু আঁকে দিবা যে হ্যাঁ এই যেরকম 4টা যুক্ত হলে এরকম চতুস্থলকীয় ফর্মেটে যুক্ত হয়, সুতরাং এইখানে হাইড্রোজেনগুলো দিয়ে দিলা আর বন্ধন কোণ 109.5 ডিগ্রি বলে দিলা, শেষ, ঘটনা শেষ। এটুকুই। আমরা কিন্তু এই কাজটাই করলাম, খেয়াল করছো, এইটাই কিন্তু পরীক্ষায় হুবহু আসে। তো পরীক্ষায় তোমাকে এটাই বলতেছিলাম আমি যে ভাই এই টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, বলবে কি
গঠনটা ব্যাখ্যা করো। তুমি জাস্ট এরকম ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখাই দিবা যে কয়টা সংকর অরবিটাল তৈরি হচ্ছে, কয়জন যুক্ত হচ্ছে। 4 জন, 4টা অরবিটাল লাগবে, এই জন্য 4টা আমি বানাইছি। তুমি খেয়াল করো যে কয়জন যুক্ত হয়েছে। হ্যাঁ, তারপরে তুমি সেই অনুযায়ী ফর্মেটটা তোমার জানা থাকতে হবে। 4 জন থাকলে কেমনি যুক্ত হয় তুমি তো এমনিও জানতে পারো। তুমি জীবনে প্রথমবার যদি করতা, তোমার কাছে হয়তো মনে হইতো যে হ্যাঁ 4 জনকে আমি 4 মাথায় দিয়ে দিই, শেষ। কিন্তু 4 জন তো 4 মাথায় থাকে না, 4 জন 4 দিকেই থাকে, কিন্তু সবচেয়ে দূরে দূরে থাকে আর কি। তো এই শেপটা তোমার জানতে হবে। তুমি আজকে জেনে ফেললাম যে sp3 এর ক্ষেত্রে কি হয়, চতুস্তলকীয় হয়। তো এটা তোমাকে মনে রাখতে হবে, আকার একটু শিখে রাখলাম, দ্যাটস ইট। আর এইটুকু তো মাস্ট। হ্যাঁ, আমি আরেকটা দেখাই, সেম সেম প্রশ্ন তুমি যেন বুঝতে পারো। BCl3 গঠন করে, আমরা খুব দ্রুত করবো, আসো একটু দ্রুত করি। BCl3 তাহলে বোরন আছে, তো বোরনের সাথে আমরা ইলেকট্রন বিন্যাস করি। দেখো কয়জন যুক্ত হয়েছে, 3 জন। তাহলে আমার 3টা ফাঁকা অরবিটাল লাগবে। আমি দেখি তো বোরনের কত, বেরিলাম বোরন, বোরন হচ্ছে কত, 5, তাই না? তো আসলে আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে লিখলাম আমরা 1s2, তারপরে কি লিখলাম 2s2, তো লিখলাম কত আমরা 2p1। 2p1 মানে বেসিক্যালি কত, 2px, তারপরে হচ্ছে 2py 0 আর 2pz ও 0। ভালো কথা, সমস্যা। আমরা খেয়াল করি এখানে কি ঘটনা ঘটে। আমি যদি উত্তেজিত করি বোরনটাকে, বোরন যখন উত্তেজিত হবে এই বিক্রিয়া অংশগ্রহণের সময়, সে কী করবে তখন? দেখো আমার যে আসলে 3টা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন দরকার ছিল, সেটা কি আছে? না, একটা আছে, একজন যুক্ত দিতে পারবে। তো এখানে যুক্ত হয়েছে কয়জন, 3 জন, তাহলে 3টা লাগবে, তাহলে উত্তেজিত অবশ্যই হবে। তো কি হবে তখন, এই দেখা যায় এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে পোর্টে চলে যায়। এই 2s ছিল, এই 2px ছিল আমাদের, এই হচ্ছে আর 2py ছিল আমাদের, 2pz ছিল আমাদের। ভালো কথা, খেয়াল করো এই যে এইখানে এক্স এর মধ্যে একটা ইলেকট্রন অলরেডি ছিল, এই 2 এর মধ্যে 2টা ইলেকট্রন ছিল, একটা জাম্প করে ওয়াই চলে আসে, আর জেড এর মধ্যে কোনো ইলেকট্রন নাই। তার মানে এটা কিন্তু অসংকর অরবিটাল হবে, কারণ ও সংকরণে অংশগ্রহণ করবে না। কারণ কি, দেখো এই 3 জনের মধ্যে ইলেকট্রন আছে, এরা 3 জন অংশগ্রহণ করে, এই 3 জনের সাথে যুক্ত হবে, দেখতে পাচ্ছি আমি। তো আমরা কি করব, পরবর্তী এই কাজ করবো যে হ্যাঁ এস আমাদের দেখতে কিরকম ছিল, এরকম গোলাকার ছিল, এই এক্স এরকম এক্স অক্ষের দিকে ছিল, ওয়াই এরকম কি ছিল, এই ওয়াই অক্ষের দিকে ছিল, তাই না? ভালো কথা। তো আমরা এখন জানতে চাচ্ছি এই 3টা অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে কী করবে, সংকর অরবিটাল তৈরি করবে। তো 3টা থেকে আমি কয়টা পাবো, 3টা পাবো। এই যে 3টা সংকর অরবিটাল পাইলাম, তাদের নাম কি দিলাম আমরা, ψ1 ψ2 ψ3। ঠিক আছে, তো নাম দিলাম কি, ψ1 ψ2 ψ3। এবং এদের মধ্যে সবার মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে, একটা করে। দেখো একটা একটা একটা, সবার মধ্যে একটা ইলেকট্রন দিয়ে দিলাম যে হ্যাঁ সবার মধ্যে একটা করে ইলেকট্রন আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সবার মধ্যে একটা করে ইলেকট্রন আছে, ψ1 ψ2 ψ3 এর মধ্যে। ভালো কথা। এই সংকর অরবিটালগুলো তৈরি হওয়ার পরে কি বসে থাকবে না, কি বলছিলাম, এরা যুক্ত হবে, এমনভাবে যুক্ত হবে যেন এদের মধ্যে বিকর্ষণটা কম হয়। তো 3 জন যদি থাকে তাহলে এমনভাবে যুক্ত হয়, খেয়াল করো 3 জন থাকলে যুক্ত হয় কিভাবে, 3 জন থাকলে যুক্ত হয় হচ্ছে এমনভাবে যেন এদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে কম হয়, এবং সেই ফরম্যাটটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, 3 জন 3 মাথায় থাকে আর কি, 3 জন 3 মাথায় থাকে, এই যেরকম, এই যেরকম, হ্যাঁ এই যেরকম, এরকম ত্রিভুজ আকার হয়, ত্রিভুজ আকার গঠন হয়, এরকম কি হয়, এরকম ত্রিভুজ আকার গঠন হয়। আহা, সুন্দর হচ্ছে না, এরকম কি হয়, ত্রিভুজ আকার গঠন হয়। তাহলে 3 জন 3 মাথায় থাকে, এরকম ত্রিভুজ আকার, 3 জন 3 দিকে থাকে, ত্রিভুজ আকার শেপ হয়। তো ভালো কথা, তো ত্রিভুজ আকার এখন শেপ আমাদের হইলো, ত্রিভুজ আকার শেপ হইলো, ঠিক আছে। এখন ত্রিভুজ আকার শেপ আমাদের হয়, ভালো কথা। এবং ত্রিভুজ আকার শেপ হইলো। এবার আমরা কি করব, দেখো মাঝখানে কি আছে, মাঝখানে কিন্তু আমাদের সেই কি আছে, কার্বন আছে। আর এখানে কি থাকলো, একটা করে সংকর অরবিটাল, একটা করে ইলেকট্রন আছে, এর মধ্যে একটা করে ইলেকট্রন আছে, সব মধ্যে একটা করে ইলেকট্রন আছে। এবার এর সাথে কে যুক্ত হয়েছে, ক্লোরিন, ক্লোরিন। তাহলে আমরা কি করবো এবার, এই যে ক্লোরিন, ক্লোরিন ছিল, তো ক্লোরিন কি করে, ক্লোরিনের সর্ববহিষ্ঠ স্তরের যেটা আছে 1s2, তারপর কি আছে 2s2, তারপর কত 2p6, তারপর কত আছে আমাদের 3s2, তারপর কত 3p কত 5, তাই না? তো 3p5 মানে কি, লাস্টে পি আছে, পি অরবিটাল। তো পি অরবিটালের মধ্যে একটা ফাঁকা আছে, 2px 2py 2pz। তো এখানে একটা ফাঁকা অরবিটাল আছে যেটা পি, অবশ্যই দেখতে পাচ্ছি কি পি, পি। তার মানে এইখানে যখন যুক্ত হবে, এখানে ক্লোরিন যখন যুক্ত হবে, পরের লাইনে খেয়াল করো ক্লোরিন কীভাবে যুক্ত হবে, প্রথমে তৈরি হলো, তৈরি হওয়ার পরে পরের লাইনে কী হবে, পরের লাইনে সেম আমি দেখাচ্ছি। এই যে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে এই যে ছিল, তারপরে এই যে আমাদের ছিল, তারপরে এই যে আমাদের ছিল। আমি আর একটু নিচে তো রাখি, নাহলে হবে না, একটু এই নিচে রাখি। এই যে আমাদের একটা ছিল, এই যে আমাদের একটা ছিল, এই যে আমাদের একটা ছিল। তো আমাদের এরকম ঘটনা ছিল, সব দিকে ছিল, এই যে একটা করে আমাদের কি ছিল, একটা করে আমাদের ইলেকট্রন ছিল, সংকর অরবিটালের মধ্যে একটা করে ইলেকট্রন। এবার এখানে যুক্ত হচ্ছে কার সাথে, ক্লোরিনের সাথে, ক্লোরিনের পি অরবিটালের সাথে। তাহলে পি অরবিটাল দেখতে কীরকম হয়, পি অরবিটাল দেখতে যে এরকম হয়, ডাম্বেল আকৃতির হয়। হ্যাঁ, তো জিনিসটা কীরকম হবে, এরকম হবে আর কি, এরকম। তাহলে কী হবে, এই যেরকম হবে, এই যেরকম পি অরবিটালের মাধ্যমে যুক্ত হচ্ছে, তাই না, এরকম যুক্ত হলো। একটু এদিকে দিয়ে দিই,
এই দেখো পি অরবিটাল ছিল, এই পি অরবিটালের মধ্যে একটা করে ইলেকট্রন ছিল, দেখো ও একটা করে ইলেকট্রন আনছে, এই যে একটা করে ক্লোরিন ইলেকট্রন, একটা করে ক্লোরিন ইলেকট্রন দিয়ে তারা শেয়ার করে যুক্ত হয়েছে। মানে এটা ছিল কার? ক্লোরিন। এটা ছিল ক্লোরিন, এটা ছিল ক্লোরিন, এটা ছিল ক্লোরিন, আর মাঝখানে আমাদের কি? মাঝখানে হচ্ছে আমাদের কি? কার্বন। কার্বন না, সরি, এই ছিল বোরন ছিল। শেষ। এই যে আমাদের যৌগটা গঠিত হয়ে গেল। তুমি এখন জিনিসটাকে আঁকবা কীভাবে? লাস্টলি তুমি জাস্ট দেখাইতে পারো যে আচ্ছা ঠিক আছে, যে আমাদের কি ছিল এখানে? বোরন ছিল, উপরে হচ্ছে আমাদের কি আছে? ক্লোরিন, তারপর হচ্ছে নিচে কি আছে আমাদের? ক্লোরিন, নিচে কি আছে আমাদের? এখানে ক্লোরিন। তো এর মধ্যে এই যে শেপটা তৈরি হলো, তো দেখো এই হচ্ছে আমাদের সেই শেপটা। হ্যাঁ, তাহলে বলবো কি? এই কথাটাকেই বলবো আমরা, এখানে আমাদের একটা ত্রিভুজের মতো শেপ তৈরি হয়েছে। তাহলে বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের গঠনটা হয়ে গেল কীভাবে কি। এবার লাস্টে আমরা খালি বলে দেবো কি যে হ্যাঁ এখানে কী সংকর অবস্থা, তাহলে সংকরণটা বলে দেবা তুমি। এখানকার সংকরণটা কি দেখো, তুমি নিজেই খেয়াল করো। এই সংকরণে একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করছে, তার মানে কি এখানকার সংকরণটা কি হবে? এই সংকরণ হচ্ছে sp2। আর এখানকার আকৃতিটা কি হয়েছে খেয়াল করছো? যখন তিনটা যদি থাকে তাহলে এরা ত্রিভুজের মতো আকৃতি গঠন করে, ত্রিভুজাকার। হ্যাঁ, তাহলে আকৃতিটা কি হয়েছে? ত্রিভুজাকার। হ্যাঁ, ত্রিভুজাকার। এবং এখানকার বন্ধন কোনটা কতটুকু সেটা তোমাকে একটু উল্লেখ করে দিতে হবে। বন্ধন কোণ, এইভাবে জিনিসগুলো কাজ করে, বুঝতে পারলা কিনা? তো বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। কেন খেয়াল করো, এই দেখো এই কোণগুলো কত ডিগ্রি হবে? এই কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি করে। এই কোণগুলো কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। অথবা তুমি যে বলতে পারো এই কোণটা কত ডিগ্রি করে? 120 ডিগ্রি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তোমাকে এভাবে ব্যাখ্যা করতে পারতে হবে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, অনেকগুলো আসবে। তো BeCl3 তো সেম একইভাবে তুমি করে ফেলবা। এই BeCl2 বুঝতেই পারতেছো কয়টা লাগবে? দুইটা। তো বেরিলিয়ামের ক্ষেত্রে কি লিখবো? তুমি লিখবো 1s2 2s2। তারপর তোমার কি দেখো চারটা কিন্তু হয়ে গেছে। আর 2p এখানে নাই, 2p এখানে x এর মধ্যেও নাই, তারপর 2p y এর মধ্যেও নাই, 2p z এর মধ্যেও ইলেকট্রনগুলো নাই। তুমি যখনই করতে যাবা তুমি বুঝতে পারবা কি আরে আমার তো এখানে মুক্ত ইলেকট্রন লাগবে, মানে যার সাথে সে সিঙ্গেল ইলেকট্রন যে যুক্ত হবে কি। তো এখানে তো দেখো দুইটাই যুক্ত হবে ক্লোরিন, কিন্তু এখানে তো যুক্ত হওয়ার কোনো জায়গা নাই। এই তো বন্ধ মানে জোড় অবস্থায় ইলেকট্রনগুলো আছে। হ্যাঁ, মুক্ত জোড় আকারে আছে, কিন্তু আমার তো কি লাগবে? আমার তো লাগবে এখানে কি যে সিঙ্গেল ইলেকট্রন। তো সিঙ্গেল ইলেকট্রন আনবো কীভাবে? অবশ্যই তারা উত্তেজিত হবে। তাহলে এই যে উত্তেজিত হইলো, উত্তেজিত হয়ে কী হবে? এইখানকার একটা ইলেকট্রন জাম্প করে কী হবে? এই 2p(x) চলে গেল। আর বাকিগুলো আমি লিখে দিই যে আচ্ছা 2p(y) কত 2p(z), এটা আমি লিখে দিই সাদা দিয়ে যে 1s2। তো এখানকার একটা ইলেকট্রন জাম্প করে একটা থাকলো, একটা জাম্প করে x এর মধ্যে চলে আসলো আর কি। তাহলে 2p(x) 2p(y). এবার খেয়াল করো এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, তো আমার লাগবেও দুইটা, এখানে যুক্ত হয়েছে দুইটা, এই তো লাগবে দুইটা। তো এস আর পি পরস্পর যুক্ত হবে। এরা এস আর পি যখন পরস্পর এরকম তারা ছিল এস অরবিটাল, পি ছিল কীরকম এরকম এক্স অক্ষরা ছিল আর কি। তো এরা যখন পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে কী তৈরি করবে? এরকম শঙ্কর অরবিটাল তৈরি করবে। এই শঙ্কর অরবিটালগুলো তো বসে থাকবে না, যুক্ত হবে পরস্পর, এমনভাবে যুক্ত হবে যেন বিকর্ষণ সবচেয়ে কম হয়। তো মনে রাখবা যদি দুইটা অরবিটাল থাকে তারা এভাবে সরল রৈখিকভাবে যুক্ত হয়। আর এদের মধ্যবর্তী কোণ তখন কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে পরের লাইনে কী হবে? যে এখানে সাথে আমাদের সাথে এর সাথে যুক্ত হবে কি এই যে আমাদের সেই আসল জিনিসটা ছিল, আর এর সাথে যুক্ত হবে এবার হচ্ছে এই দেখো আমাদের সেই ক্লোরিন। তো ক্লোরিন তো পি অরবিটাল, আমরা জানি ক্লোরিনের পি অরবিটাল। তো ক্লোরিন এরকম করে আমাদের পি অরবিটালের মাধ্যমে যুক্ত হলো। তাই যে ক্লোরিন আমাদের সাথে যুক্ত হলে পি অরবিটাল, এটা হচ্ছে আমাদের ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, আর এই হচ্ছে আমাদের কি ছিল খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি বেরিলিয়াম। খেয়াল করছো হয়ে গেল। এবং বন্ধন কোণ দেখতে পাচ্ছ এই যে 180 ডিগ্রি। তুমি এটাকে কী বলতে পারো? বর্তমানে এখন জিনিসটা দেখতে এরকম যে এখানে বেরিলিয়াম, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, আর এই হচ্ছে সেই বন্ধন কোনটা 180 ডিগ্রি। তুমি কী বলবো এখানে কি সংকরণ হয়েছে? দেখো একটা এস একটা পি অংশগ্রহণ করছে, তাহলে কি sp সংকরণ হয়েছে এখানে। এটা কী বলবা? sp সংকরণ। আকৃতি কী বলবা? যে সরল রৈখিক, কারণ sp হলে সরল রৈখিক হয়, সরল রৈখিক হয়। তারপরে কি বলবো এখানকার বন্ধন কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই হচ্ছে ঘটনা। তো এইভাবে এইটুকু যদি তুমি বুঝো তাহলে তুমি পরীক্ষায় এই একটা গ নাম্বার আসলে ইজিলি একদম মুখস্থ না করে দিতে পারবা। এই প্রশ্ন আমি একটু পরে তোমাকে দেখাবো, আমি একটু পরেই। হ্যাঁ, আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, আমি আরেকটা দেখাবো এখানে, এর মধ্যে আমরা কি দেখলাম যে সিগমা বন্ধন গঠিত হলো। দেখো এখানে সিগমা বন্ধন গঠিত হয়েছে, এই সামনে অধিক্রমণ হয়েছে না, সব সিগমা বন্ধন, সিঙ্গেল বন্ড। ডাবল বন্ডও আসতে পারে, তো তখন কি পাই বন্ধন গঠিত হবে। তো পাই বন্ধনের আমি একটা দেখাই, তারপরে কিন্তু আমরা হচ্ছে আমাদের আরও সংকরণ যেগুলো সেগুলো মধ্যে চলে যেতে পারবো আর কি। তো C2H4 ব্যাপারটা খেয়াল করে, এগুলো প্রত্যেকটা এইটা কিন্তু পরীক্ষা আসে। তুমি দেখাই তুই ভাবতেছো মানে তোমরা এমনি হুদাই শিখিয়ে দিছি তা না, প্রত্যেকটা পরীক্ষা আসে। একটু পর তো দেখাবোই, সমস্যা নেই। এখানে তুমি খেয়াল করে এখানে কি বলছে? এক্স ওয়াই এর সংকরণে ভিন্নতা। তো এক্স আর ওয়াই যেটা আমরা খুঁজে পাবো এখান থেকে সেটা দেখবো কি এই যে এরকম। এই দেখছো একটু শিখলাম না আমরা যে BCl3 এই যে আসছে, ব্যাখ্যা তোমাকে দিতে হবে। আমি একটু বড় দেখাবো, বড় সমস্যা নেই।
তারপর তোমাকে বলছে কি দেখো দেখো ডাবল বন্ড, বুঝলাম ডাবল বন্ড এটা আসে, ডাবল বন্ড এটা আসছে, দেখাবো সেটা। তারপর হচ্ছে এখন যেটা শিখতে যাচ্ছি এটাও পরীক্ষায় আসছে, যে C2H4 শিখলাম না আমরা, এবং দেখায় যে C2H4টাও আসছে, এটা আমরা দেখবো, এগুলো ব্যাখ্যা প্রত্যেকটা আমরা শিখবো। তখন দেখাচ্ছি যে হচ্ছে এই ব্যাখ্যাগুলো আমাদের আসছে, যে C2H4, হ্যাঁ সেই সবগুলো ব্যাখ্যা দেখবো, ব্যতিক্রম অনেক কিছু আসছে, সবগুলো আমরা দেখবো, তো সমস্যা নেই। তো চলো আমরা এইটুকু দেখাইছি তোমাকে, এটা এখানে না থাকলেও আমাদের বোর্ড পরীক্ষা থেকে মাস্ট আসছে এটা। C2H4 ইথেনের গঠন, ইথেন না ইথিন, এটা ইথিনের গঠন ব্যাখ্যা করতে বলছে C2H4। তো আমরা কি করবো, C2H4 মানে জিনিসটা দেখতে হচ্ছে এরকম, যে CH2 ডাবল বন্ড, আমি জিনিসটা এভাবে সুন্দর করে লিখি, বুঝতেও সুবিধা হবে, যে এখানে C আছে, C আর C আর সাথে কি আছে, এখানে আছে H2, এখানে আছে কি আমাদের H2। তো CH2 এর বন্ধন তোমাকে ব্যাখ্যা করতে বলছে। কি করব আমরা, সেম আগের মতো কেন্দ্রীয় পরমাণুকে ভাইয়া কার্বন দেখা যাচ্ছে, আমি কার্বনের এখানে কি করলাম, ইলেকট্রন বিন্যাস করলাম একদম আগের মতো 1s2 2s2, তাহলে কি হবে 2p, তাহলে 2px, তাহলে কি হবে 2py আর 2pz। এখানে কত করে, দুইটা করে ইলেকট্রন ছিল আর কি, আর এর মধ্যে যেরকম তখন ইলেকট্রন ছিল না। পরবর্তী উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে কি হয়ে যাবে দেখো তো, উত্তেজিত হয়ে কী হবে, তাহলে লিখে আমি এখানে 1s2, লিখে আমি এখানে 2s2 না, এরকম খেয়াল করো, এটা কী হবে 2px, তাহলে কী হবে এখানে 2py, কী হবে 2pz। একটা করে ইলেকট্রন তো ছিল এখানে, আর এই একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে, হ্যাঁ আচ্ছা আসো, সমস্যা নেই। এখন আসার পরে কী হবে, যখন তুমি দেখবা এখানে ডাবল বন্ড, কোথাও ডাবল বন্ড, তার মানেই তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এখানে নির্ঘাত অসংকরিত অবস্থায় কেউ থাকবে। তো ভালো কথা, সেটা আমরা চেক করবো একটু পরে। তাহলে বুঝতে পারলাম এখানে বিভিন্ন ধরনের অরবিটাল আসছিল আমাদের, হ্যাঁ এরকম ছিল। তুমি এইটা যদি একটু ভেঙে লেখো CH2, এটা দেখতে কীরকম হবে, এটাকে ভেঙে লিখলে কী আসবে, এরকম আসবে দুইটা ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তার মানে তুমি এই কার্বনের দিকে খেয়াল করো, এই কার্বনে কয়টা সিঙ্গেল মানে হাত লাগবে, দুইটা সিঙ্গেল হাত লাগবে, তো দুইটা সিঙ্গেল হাত লাগবে, এবং তিনটা সিঙ্গেল হাত লাগবে আর বেসিক্যালি, আর একটা কিন্তু কি পাই বন্ধন। দেখো আমি যেটা পাই সেটাকে আলাদা রাখতেছি, দেখো এই যে এটা পাই বন্ধন। দেখো এই কার্বনে একটা দুটা তিনটা হলুদ হাতগুলো মনে করো তুমি কি, যেটা সিগমা বন্ধন। তো তিনটা সিগমা বন্ধন লাগবে, আর একটা কিন্তু পাই বন্ধন। আর মনে রাখবা যতগুলা পাই বন্ধন অতগুলা অসংখ্য অরবিটাল, লিখে রাখো যতগুলা পাই বন্ধন অতগুলো অসংখ্য অরবিটাল লাগবে। পাই বন্ধন একটা, তাহলে অসংখ্য অরবিটাল কয়টা থাকতে হবে, একটা থাকতে হবে, লিখে রাখো নিয়মটা। যতগুলা পাই বন্ধন, তো পাই বন্ধন একটা, তাহলে অসংখ্য অরবিটালও থাকবে একটা। আসো তাহলে আমি অসংখ্য অরবিটালকে আমি যাচাই বাছাই করি। তো আমাদের খেয়াল করি এখানকার এই যে এস, হ্যাঁ এখানকার এই এসটা অংশগ্রহণ করবে, এই PX-টা অংশগ্রহণ করবে, এবং এই PY-টা এরকম করে অংশগ্রহণ করবে সংকটে, কিন্তু এইটা মিশ্রিত হবে না, ওটা যেরকম ছিল সেরকমই থাকবে, ওইটা যেরকম ছিল সেরকমই থাকবে, হ্যাঁ। তো এটা আমি ভিন্নভাবে আঁকতেছি, ও যেরকম ছিল বললাম যে এরকম ছিল সে এরকমই থাকবে। তাহলে এই যে তিনটা হলুদ ছিল এরা পরস্পর মিশ্রিত হবে, এরা মিশ্রিত হয়ে কী করছে দেখো, এরা পরস্পর মিশ্রিত হয়ে এরকম তিনটা শঙ্কর অরবিটাল তৈরি করছে, এই ψ1, এই যে ψ2, তারপর হচ্ছে কি এই যে হচ্ছে কি ψ3। আর এইটা যেমনে ছিল, এটা মনে করো সাদা দিয়ে রাখি আমরা, এটা চিকনা একটা ছিল, ধরলাম এটা যেমনে ছিল এটা এমনিই থেকে গেছে, এটা অশঙ্কর, হ্যাঁ লিখে রাখতেছি এটা অশঙ্কর, অমিশ্রিত হয় নাই, অশঙ্কর অরবিটাল, ঠিক আছে অশঙ্কর অরবিটাল। তো এইটা শিখে ডাবল বন্ডটাও শিখে যাবে, কাহিনী খতম, আর কিছু করতে হবে না। আমি একটু শিখছি তিনজন যদি থাকে ভাইয়া, তাহলে তিনজন থাকলে সবার তো একটা ইলেকট্রন আছে তাই না, সবার কিন্তু একটা করে ইলেকট্রন আছে, সমস্যা নেই। তো এই তিনজন যদি থাকে, এই তিনজন কিভাবে যুক্ত হয় আমি আগে শিখছিলাম, দেখো এই দেখো তিনজন থাকলে এখানে যুক্ত হয়, যে এভাবে যুক্ত হয়, ত্রিভুজাকারভাবে যুক্ত হয়। তো আমি তিনজনকে যুক্ত করি, তো আমি এই কারণের জন্য লিখতেছি, তোকে ভালো কথা। তো তখন জিনিসটা শেপটা, এই শেপটা দেখতে কীরকম হবে খেয়াল করো। তখন আমি জিনিসটা পাবো হচ্ছে এরকম, দুইটা আমি একসাথে আঁকতেছি, যে দুই কার্বন আছে, তাহলে আমি আঁকলাম এখানে এরকম, যে এই হচ্ছে আমি একটা আঁকলাম, এই যে একটা আঁকলাম, এই যে একটা আঁকলাম, এই একটা কার্বন, তা একটা কার্বন এখানে লিখছি আমি, দেখি কোন কার্বন, এই যে এই কার্বন, হ্যাঁ এই যে এই কার্বনটা, এই লাল কার্বনটা। এই সেম ঘটনা কি এই কার্বনের জন্য হবে, দেখো তিনটা সিগমা আর একটা পাই, তাহলে ওরও সেম ঘটনাই, তাহলে ওরটা আমি এভাবে সেমভাবে আঁকতে পারবো। তো আমি আঁকতেছি এখানে খেয়াল করো, এই যে আঁকলাম আমি, আঁকলাম, আর ওর একটা এদিকে দিলাম, আর ওর একটা এদিকে দিলাম। তাহলে আমাদের সেই কোনটা ধরলাম, এই যে সবুজ, তাহলে মানে কি সবুজ কার্বন, তাহলে এই সবুজ কার্বন দেখালাম, ঠিক আছে ভালো। এইবার ঘটনা কি ঘটবে, এখানে আঁকা শেষ হয় না, আরেকটা জিনিস কিন্তু আমাদের আছে, একটা কালপ্রিট কিন্তু আছে, এই যে অসংখ্য অরবিটাল, ওরে তো বাদ দিলে চলবে না। তো ওরেও তুমি আইকা রাখবা সিস্টেম করে, যে ঠিক আছে ও কিন্তু একবারে বাদ তা না, ও কিন্তু আছে আসলে, ও কিন্তু আমাদের সাথেই আছে, হ্যাঁ ওরা জাস্ট আমাদের সাথেই রাখছে আর কি, সমস্যা নেই। তুমি জাস্ট আইকা দিচ্ছ ওকে, যে হ্যাঁ ও আমাদের সাথেই মনে করো আছে, এরকম চিকন করে আমি দেখাই দিলাম।
এই সে আমাদের সেই অসংখ্যর অরবিটালটা, এই হচ্ছে সেই অসংখ্যর অরবিটালটা। এখানে সেম ঘটনা, যে অসংখ্যটা আইকে রাখতেছি, মনে করো এই যে অসংখ্য যেটা ছিল আমাদের, হ্যাঁ তাহলে মনে করি এই অসংখ্যর অরবিটালটাকে এই সেম জাস্ট আইকে রাখতেছি, ঠিক আছে? এখানে আইকে রাখলাম যে এটা হচ্ছে আমাদের সেই অসংখ্যর অরবিটালটা, ঠিক আছে? ওকে, ভালো কথা, আমাদের এই জিনিসটুকু বুঝলাম যে এই কালারটা হচ্ছে আমাদের সেই অসংখ্যর অরবিটালটা। আর বাকিগুলো কি ঘটবে খেয়াল করো, বাকিগুলো খেয়াল করো। এ দেখো, এর কি ছিল আমাদের, এই যে একটা এদের মধ্যে একটা বন্ধন গঠন হবে, তাহলে এই কার্বন আর এই কার্বন দিয়ে এই বন্ধনটা গঠিত হলো। আর এই যে দুই হাতে কি দুইটা করে কি আসবে, হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসলো, এই যে হাইড্রোজেন আসলো, এখানে কি আসবে, এখানে এই পাশে একটা হাইড্রোজেন আসবে, এই পাশে একটা কি আসবে, হাইড্রোজেন আসবে। আর এখানে বন্ধনগুলো গঠিত হবে, খেয়াল করো, এই সায়ের মধ্যে একটা ইলেকট্রন ছিল আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন বন্ধন গঠিত হলো, এখানে একটা ছিল বন্ধন গঠিত হলো, এখানে একটা ছিল বন্ধন গঠিত হলো, এখানে একটা ছিল বন্ধন গঠিত হলো। এইভাবে বন্ধনগুলো গঠিত হবে। আর এই যে অসংখ্যর অরবিটালটা ছিল, এরা কি করবে, এরা 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 পরস্পর পাশাপাশি এরকম অধিক্রমণ করবে, এরকম দুজন ছিল পাশাপাশি, এরা পাশাপাশি এমনি এখানে যুক্ত হয়ে যাবে। এই পাশাপাশি যারা যুক্ত হইলো, যে পাশাপাশি এরা যুক্ত হইলো, পাশাপাশি যুক্ত হইলো, এই পাশাপাশি যুক্ত হওয়া কি বলতেছি আমরা, কি পাশাপাশি অধিক্রমণ, এবং পাশাপাশি অধিক্রমণের ফলে এই পাই বন্ধনটা তৈরি হবে। তাহলে মনে রাখবা, পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন তৈরি হয়, লিখে ফেলো খাতায়। তো এখন আমি জিনিসটুকু আলটিমেটলি কিন্তু এই জিনিসটা পাওয়া গেছি, হ্যাঁ? তাহলে আমাদের ঘটনা কি ঘটছে খেয়াল করো, যে এই কার্বনটা মানে কি, এই দেখো এখানে যে কার্বন ছিল সেই কার্বন আমি আঁকলাম, এখানে কার্বন ছিল সেই কার্বন আমি আঁকলাম। প্রথমের এইটা হচ্ছে কি সেই সিঙ্গেল বন্ড, আর এই যে এইটা মিলিয়ে পাশাপাশি অধিক্রমণে যে পাই বন্ধন লিখতেছে, এটা কি পাই বন্ড, পাই বন্ড। এই পাই বন্ডটা হচ্ছে কি এই পাই বন্ডটা। আর কি আছে, এইদিকে একটা, এই দেখো এদিকে একটা হাইড্রোজেন ছিল, তো দিলাম একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন ছিল, দিলাম একটা হাইড্রোজেন। সেম কাহিনী, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে কি আছে আমাদের হাইড্রোজেন, হয়ে গেল আমাদের দ্বিবন্ধন হয়ে গেল। এবং কি সংকরণ ঘটছে খেয়াল করো, এই দেখো একটা এস আর দুইটা পি অংশগ্রহণ করছে, তার মানে এটা কি সংকরণ, তাই আমি বলবো হচ্ছে sp2 সংকরণ। এটাকে বলবো আমরা কি sp2 সংকরণ। আকৃতি কিরকম, আকৃতি আগের মতোই ত্রিভুজাকার, শেপটা দেখছো ত্রিভুজাকারে কিন্তু হয়েছে। আর হচ্ছে কি বলবো আমরা, যে বন্ধন কোণটা কত ডিগ্রি, এখানে কিন্তু বন্ধন কোণ 120 ডিগ্রি করে, দেখো এই দেখো একটার সাথে একটা বন্ধন কোণ কত ডিগ্রি করে, 120 ডিগ্রি করে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ঘটনাটা, যেমন এই কোণগুলো কত ডিগ্রি করে, 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে। তো ঘটনা সেম আগের মতোই। তো পরীক্ষায় আসতে পারে, তখন তোমাকে জাস্ট এই জিনিসগুলো লিখবা, চিত্রগুলো আঁকবা, মুখে যে কথাগুলো বলো এটাই তুমি লিখবা, শেষ। ব্যাখ্যা দেখাবো কীভাবে লিখছে বইয়ে, সমস্যা নেই। এছাড়াও আমরা দেখছি কি, তাহলে sp2 sp3, এছাড়াও আরও হইতে পারে sp3d sp3d2 sp3d3 এরকম হইতে পারে। এবং যে ক্ষেত্রে PCl5 একটা উদাহরণ আমরা দেখাইছি, এখানে দেখো যে P দেখো তার 5টা হাত দিয়ে 5 জনের সাথে যুক্ত হয়েছে, এবং সেই ক্ষেত্রে আকৃতি কি হয়, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় হয়। অথবা SF6 এর একটা উদাহরণ আমরা দেখাইছি, এখানে দেখো যে এখানে সালফার 6টা ফ্লুরিনের সাথে যুক্ত হয়েছে, এবং সেই ক্ষেত্রে চতুর্ভুজীয় দ্বিপিরামিড আকার গঠন করছে। এবং IF7 এর একটা উদাহরণ নিচ্ছি আমরা, যেখানে sp3d সংকরণ ঘটছে। এখানে সংকরণটা কি sp3d2, এখানে sp3d3, এবং সেখানে পঞ্চভুজ দ্বিপিরামিড হয়েছে। তো আকৃতিগুলো তুমি একটু আঁকা রাখা শিখতে পারো, পরীক্ষা আসতে পারে। পরীক্ষা ব্যাখ্যা আসলে এগুলা ব্যাখ্যা বেশি আসে, এগুলাও আসতে পারে, সেম একইভাবে করে দিব আমরা। তার মানে এখানে কয়টা সংকর অরবিটাল হবে, 5টা। আর 5টা সংকর অরবিটাল তোমাকে জানতে হবে যে 5টা সংকর অরবিটাল উৎপন্ন হলে এরা এভাবেই যুক্ত হয়, কারণ এইভাবে থাকলে তারা সবচেয়ে কম বিকর্ষণ ফিল করে, কিন্তু তাদেরকে এভাবে আঁকতে হবে, তোমাদের জানা থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের সংকরণের ব্যাপারগুলো। এছাড়াও কি আসতে পারে সেটা আমি বলে দিলাম। গেল আমাদের আছে ব্যাখ্যাগুলো কি আসতে পারে, ব্যাখ্যা আরেকটা আছে, সেটা হচ্ছে বন্ধন কোণের যে সংকরণ হইলে তো আমি বুঝলাম যে সমস্ত sp3 109.5 ডিগ্রি, সমস্ত sp2 120 ডিগ্রি না, নর্মালি বেশিরভাগই সমস্ত sp3 109.5 ডিগ্রি ঠিক আছে, কিন্তু এর মধ্যে কেউ কেউ আবার ঘাটতেরা আছে, 109.5 হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে তার মধ্যে একটু ভিন্ন রকম হচ্ছে নানান কারণে, মুক্ত জোড় ইলেকট্রনের কারণে, অথবা কেন্দ্রীয় পরমাণুর কারণে, বা তার সারাউন্ডিংসে তার চারপাশে যে সকল মৌলগুলো যুক্ত আছে তাদের কারণে। তো নানান কারণে সেটা চেঞ্জ হইতে পারে। তো আমাদেরকে সেটাই ভালো মতো শিখতে হবে যে এই বন্ধন কোণগুলোর ভিন্নতার কারণ কি। ওকে, ঠিক আছে। তো এই সংকরণ ছাড়াও আমরা কি দেখলাম, এখানে বিভিন্ন সংকরণ দেখলাম। এটা ছাড়াও কিন্তু আমাদের জটিল যৌগের সংকরণ হইতে পারে। হ্যাঁ, এছাড়াও যেহেতু লিখছি, এটা কি হইতে পারে, জটিল যৌগের সংকরণ। তো আমরা যখন পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে জটিল যৌগ পড়ব,
তখনই বলে দিব জটিল যৌগের সংকরণটা একসাথে, কারণ এখানে ব্যাখ্যা আসে জটিল যৌগের বিভিন্ন ধর্ম নিয়ে আসে, সংকরণ নিয়ে আসে, তো জটিল যৌগটা আমরা আলাদাভাবে পড়বো, ঠিক আছে। তো জটিল যৌগের সংকরণটা আমরা কি যে পরবর্তী পর্বে আর কি, হ্যাঁ, মানে হচ্ছে নেক্সট পার্টে এটা আসবে আর কি, নেক্সট পার্টের সাথে এই জিনিসটুকু থাকবে আর কি, ঠিক আছে। জটিল যৌগ নিয়ে আমরা আলাদা করে পড়াশোনা করবো। ওকে, ভালো কথা। এবার আমরা সংকর অবস্থান নির্ণয় করা শিখি। জাস্ট সেকেন্ডের মধ্যে আমরা নির্ণয় করে ফেলতে পারবো যে কোনটা কোন সংকরণ। একটু আগে তো আমরা ব্যাখ্যা করে করে বের করতেছিলাম, এখন আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা কোন সংকরণ, এবং সেটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে লাগবে, পাশাপাশি আমাদের এমনিতেও বারবার লাগবে আর কি, হ্যাঁ। তো চলো আমরা দেখি নিয়মটা কি। সংকর অবস্থান নির্ণয়ের একটা সিম্পল সূত্র হচ্ছে এটা, তোমরা অলরেডি জানো যেহেতু তোমরা পড়ছোই। তো এস ইকুয়াল টু হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস, এটাকে অনেকে অনেকভাবে রিপ্রেজেন্ট করে, ডাজেন্ট ম্যাটার, তুমি মনে রাখলেই হলো, তোমার যেভাবে তোমার খুশি, যেভাবে তোমার মনে থাকে তুমি মনে রাখো, কিন্তু ব্যাপারটা বাংলা ব্যাপারটা মেইন থিমটা সেম থাকে। হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই হাফ তো গেল, এস মানে সংকর অবস্থা, এস এর মান যদি 2 আসে তুমি বুঝবা কি এটা হচ্ছে একটা এসপি সংকরণ, যদি 3 আসে বুঝবা কি sp2 সংকরণ, 4 আসে বুঝবা কি sp3 সংকরণ, 5 আসলে বুঝবা কি sp3d সংকরণ, 6 আসলে বুঝবা কি sp3d2 সংকরণ, এবং 7 আসলে বুঝবা কি sp3d3 সংকরণ। তবে এই 6 আসলে sp3d2 এর জায়গায় এমন হতে পারে সেটা কি sp3d2 এর জায়গায় এমন লিখতে পারি চাইলে আমরা যে d2sp3, মানে ডিটা আগে আসতে পারে। তো ডিটা কখন আগে আসে? ওই যে জটিল যৌগ ডি অরবিটাল ওই সকলের বেলায় দেখা যায় যে ডিটা আগে চলে আসে, এবং ডিপেন্ড করে যে এখানে লিগ্যান্ড কে উপস্থিত আছে তার উপরে। এই জন্য বললাম যে এটা আমরা জটিল যৌগের সময় তো শিখবো আলাদা করে, সমস্যা নাই, যে কখন ডিটা আগে চলে আসে সেটা আমরা শিখবো। তো এতটুকু জিনিসের পরে আমরা আসলে একটু প্র্যাকটিস করি এই ব্যাপারটা, একটু পরিচয়গুলো দেখি। ভি মানে হচ্ছে কি ভ্যালেন্স শেল ইলেকট্রন সর্বশেষ কেন্দ্রীয় পরমাণু, অবশ্যই কার? কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স শেল ইলেকট্রন নাম্বার, যে কয়টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেল অর্থাৎ সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা আমার লাগবে, যে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা, যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কার? কেন্দ্রীয় পরমাণু। সাথে এক্স মানে কি একযোজী পরমাণুর সংখ্যা, তুমি লিখে রাখতে পারো, তাদের মনে থাকে না তারা লিখে রাখো। ভি মানে কি যে কেন্দ্রীয় পরমাণুর, ভি মানে কি যে কেন্দ্রীয় পরমাণুর কি সর্বশেষ পথের ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা। এবার এক্স মানে কি একযোজী পরমাণুর সংখ্যা, তার মানে ওই আমাদের যেটা কেন্দ্রীয় পরমাণু তার সাথে একযোজী, যার যোজনী এক, যেমন ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, এরকম টাইপের যাদের যোজনী একযোজী পরমাণুর সংখ্যা, ঠিক আছে। একযোজী পরমাণুর সংখ্যা। মাইনাস সি মানে কি, মানে সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, সি মানে কি ক্যাটায়নের চার্জ, মাইনাস তো জাস্ট মাইনাস করে দেবো, ক্যাটায়নের চার্জটাকে মাইনাস করে দেবো, যদি কোনো থাকে NH4+, যেহেতু ক্যাটায়ন না, যতগুলো প্লাস ওটা আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো, এই যে সামনে মাইনাস আছে। আর এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ, এ মানে কি? এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ, আর এটা কি অ্যানায়নের চার্জ, ঠিক আছে। ভালো কথা, একটু কথা আমরা মনে রাখবো। আসলে আমরা প্র্যাকটিস করি যে কীভাবে আমরা এই জিনিসটুকু একদম ধুপধাপ বের করতে পারি, হ্যাঁ। ওকে ডান। প্রথমটা CH4, প্রথমত কেন্দ্রীয় পরমাণু চিন্তা হবে, একটু আগেই বলছিলাম কেন্দ্রীয় পরমাণু সংখ্যায় কম থাকে, মানে সংখ্যায় একজনই কম আছে, আমরা চিন্তা ভাবনা করার দরকার নাই। কেন্দ্রীয় পরমাণু কার্বন, আমরা কী করবো? হাফ এই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ স্তরের ইলেকট্রন, কার্বনের সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে? কার্বন তো 6, তাহলে সর্বশেষ স্তর আছে 4টা, ওকে। আর একযোজী কয়টা আছে? হাইড্রোজেন তো একযোজী, হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে, ওকে, নিলাম। আর কোনো আমাদের ক্যাটায়ন কিছু আছে না? কিছু নাই, +0 -0 নিলাম। হিসাব করে দেখো, 4 আর 4 8, 8কে 2 ভাগ করলে কত আসে? 4। আর 4 মানে কি আমরা জানি, 4 মানে জিনিসটা হচ্ছে কি আমাদের sp3, 4 মানে কি আমাদের sp3 সংকরণ, বুঝে ফেললাম। আরও দ্রুত বের করে আসো আমরা, এখানে কি সেম একইভাবে বের করবো আমরা, আমরা হাফ থাকবে, কেন্দ্রীয় পরমাণুকে একজনই সিঙ্গেল আছে, তো নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে আর হচ্ছে 5 সর্বশেষ স্তরে, আর একযোজী কয়টা আছে? 3 জন আছে, মাইনাস প্লাস কিছু নাই আমাদের ইলেকট্রনগুলো, তাহলে 5 আর 3 8, 8কে 2 ভাগ করলে কত হবে? 4। তার মানে আবারও বুঝে ফেললাম কি এটাও সেম কাহিনী, sp3। আর আমরা পড়ছিলাম মনে আছে, নর্মালি যারা sp3 জাতের বন্ধন কোণ কত ডিগ্রি হয়? বন্ধন কিন্তু 109.5 ডিগ্রি হয়, চেঞ্জ হতে পারে, আলাদা হতে পারে, আমরা জানি, সেটা শিখব একটু পরে। PCl5 সেম একই কাহিনী বের করি আমরা, আসো PCl5 একই কাহিনীতে বের করি। তো হাফ নিলাম আমরা। কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস কত? 5,
তারপর হচ্ছে কয়টা যুক্ত আছে, 5টা যুক্ত আছে, একযোজি ক্লোরিন তো একযোজি, আর মাইনাস প্লাস কিছু নাই তো বাদ দিলাম ওইটা আমি আর কি। হিসাব করলে কত আসবে, 5 5 10, 10কে দিলে ভাগ করলে কত আসে, 5 আসে। তো 5 আসলে আমরা কি লিখবো, 5 লিখবো আমরা কি sp3d, ওই যে sp3d, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটুকু। PCl3টা আমরা চেক করি, আসো PCl3টা আমরা চেক করি। PCl3টা কি আমাদের এরকম যে হাফ, কি আছে, আবার সেম যে ফসফরাস হচ্ছে কত 5, সর্বশেষ স্তরে ক্লোরিন তো একযোজি তো 3টা, -0 + 0 লিখলাম না আমরা আর কি, সমস্যা নেই। 8 8 কিন্তু ভাগ করলে 4 আসবে, 4 মানে কি, আমরা 4 মানে জানি হচ্ছে sp3 সংকরণ, দ্যাটস ইট। তো এইভাবে আমরা দ্রুত জানি বের করতে পারি। একটু ডিফারেন্ট রকম দেখি, আসলে একটু ডিফারেন্ট রকম দেখি অ্যানায়ন ক্যাটায়ন, এগুলো আমরা দেখার চেষ্টা করি। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি আমরা সেম, তো কার্বন ডাইঅক্সাইড আমি হাফ নিলাম, সর্বশেষ স্তরে কত আছে, 4টা আছে, ভালো কথা। একযোজি কয়টা আছে, 2টা, নো, অক্সিজেন যোজি তো একযোজি না, অক্সিজেন দ্বিযোজি, অক্সিজেন যোজনী 2, তাহলে এইটা নেওয়া যাবে না। একযোজি কেউ নাই আসলে, তো শূন্য। অ্যানোন ক্যাটায়ন কিছু আছে, নাই, শূন্য। তো 4কে দিয়ে ভাগ করলে কত আসবে, 2, আর 2 হলে কি হয় আমরা আগে শিখছি sp, আর sp মানে কি আসলে সরল রৈখিক, কি হবে আমাদের এটা হচ্ছে আমাদের কি sp সংকরণ ঘটছে, এবং এটা কি সরল রৈখিক, ঠিক আছে। গেল সালফার ডাইঅক্সাইড, সেম একইভাবে বের করতে ফেলতে পারবো আমরা, বের করি আমরা। আসো এই সালফারের কত আছে, সালফার হচ্ছে সর্বস্তরে হচ্ছে 6টা আছে, তাই না, ওকে 6টা আছে, তাহলে আমরা হচ্ছে এখানে লিখলাম 6টা। তো যোগ কত, একযোজি কিছু আছে, একযোজি কিছু নাই, 0, এখানে কিছু নাই, 0। কি লিখবো আমরা, যে 6কে 2 ভাগ করলে 3 আসবে, 3, আর 3 হলে কি হবে বলতো, 3 হলে হয় কি sp2 শেষ, সেম। POCl3, এবার একটু ঝামেলায় পড়ছি আমরা, কেন ঝামেলাটা পড়লাম, আমরা বলছিলাম যে একযোজি মানে কেন্দ্রীয় পরমাণু জারণ মান নিব, কেন্দ্রীয় পরমাণু তো হয়তো যে সিঙ্গেল থাকে, একজন থাকে, কিন্তু আমি এখানে খেয়াল করতেছি যে একজনওয়ালা 2 ব্যক্তি আছে, কিন্তু রুলস বলছিলাম যদি কখনো দেখো কেন্দ্রীয় পরমাণুর এখানে 2জন আছে, যাদের কি 2জন আছে, যাদের হচ্ছে যে 2জন আছে, যাদের ক্ষেত্রে কি 2জন আছে, যাদের হচ্ছে মনে করো যে আমাদের, 1 মিনিট আমি একটু জুমটা ঠিক করে দিই, ওকে, হ্যাঁ, যে যাদের ক্ষেত্রে 2জন আছে, যাদের যে কোনো একটা কি হইতে পারে, কেন্দ্রীয় পরমাণু হইতে পারে। তো সেই ক্ষেত্রে রুলস কি বলছিলাম, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম সে হবে কি আমাদের হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো 2জন আছে, এই যে 2জন আছে, তো কে হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, যেমন ফসফরাস, তো ফসফরাসে হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো ফসফরাসে কত আছে, 5টা আছে সর্বশেষ স্তরে, আর একযোজি কয়টা আছে, 3টা, অক্সিজেন থেকে বাদ, অক্সিজেন একযোজি না, একযোজি 3টা আছে, -0 + 0 আমরা দিলাম না, 5 3 8, 8 করে ভাগ করলে 4 আসবে, 4 মানে কি বেসিক্যালি sp3। তো আমরা এই ধরনের একটা দেখাইলাম যে তুমি কিভাবে বুঝবা যে কোনটা কেন্দ্রীয় পরমাণু যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, যদি দুজনই অল্প অল্প থাকে, কম পরিমাণ। এবার একটু আমাদের আছে কি খেয়াল করো, ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, সেম রুলস একই রকম, যে হাফ কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন কত আছে 5, একযোজি কয়টা আছে, একযোজি আছে হচ্ছে 4টা, তো প্লাস ক্যাটায়নের চার্জ কি করতে হয়, মাইনাস দিতে হয়, ক্যাটায়নের চার্জটা প্লাস কত 1 না, তাহলে 1টা মাইনাস করে দিলাম, আর অ্যানায়ন তো নাই 0, তাহলে 5 আর 4 9, 9 থেকে 1 বাদ দিলে কত হয়, 9 থেকে দিলে 8, 8কে 4 দিয়ে ভাগ করলে কত আমাদের, যে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে sp3 হবে, শেষ। সালফেট দেখো সেম হাফ, সালফার কত 6, একযোজি কিছু আছে, একযোজি কিছু নাই, তাহলে 0। ক্যাটায়ন কত, ক্যাটায়ন নাই, তাহলে 0। অ্যানায়ন কত, হ্যাঁ অ্যানায়ন আছে 2, অ্যানায়ন চার্জ করতে যোগ করতে হয়, তাহলে যোগ 2 দিলাম আমরা, 6 আর 2 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 4 মানে কি বেসিক্যালি sp3, শেষ। তো এই হচ্ছে আমাদের যে কীভাবে আমরা সংকর অবস্থাগুলো ধূপধাপ বের করে ফেলতে পারি বিভিন্ন রকমের, সেইটা আমরা শেষ করে ফেললাম এই সংকর অবস্থাটা। কারণ সংকর অবস্থাটুকু আমাদের এমনিতেই বিভিন্ন সময় সিকিউ সলভ করতে গিয়ে দ্রুততম সময় বের করতে হবে, কাজে লাগবে। আমরা এখন দেখব যে বন্ধন কোণ, লাস্ট জিনিস, যেই বন্ধন কোণটা আমাকে হেল্প করবে, যে বন্ধন কোণটা আমাকে হেল্প করবে হচ্ছে যে অঙ্কগুলো গ বা ঘ সলভ করতে। দেখো নর্মালি বন্ধন কোণগুলো কীরকম হয়, বন্ধন কোণগুলো কম হয় না বেশি হয়, সেটা আমরা একটু চেক করে আসো। তো বন্ধন কোণ প্রথমে দেখো 2টা আমরা ক্যাটাগরি নিছি, যে সংকরণ যদি একই হয় বা সংকরণ যদি ভিন্ন হয়, তো আমরা সংকরণ ভিন্ন হলে আগে দেখব যে নর্মালি বিভিন্ন সংকরায়নে বিভিন্ন রকম বন্ধন কোণ হইতো, যদি সেটা sp হইতো তাহলে 180 ডিগ্রি, sp2 হইলে 120 ডিগ্রি, sp3 হইলে কি হইতো 109.5 ডিগ্রি, মানে ডিফারেন্ট সংকরায়ন ডিফারেন্ট বন্ধন কোণ, এই স্বাভাবিক। তো ভালো কথা, এটা আমরা সবাই বুঝি।
যদি ব্যাখ্যা করতে বলে যে এদের সংকরণ ভিন্ন কেন, তুমি কি বলবা? এদের সংকর অবস্থা ভিন্ন, তাই এদের বন্ধন কোনো ভিন্ন, বাংলা কথা শেষ। এটাই ব্যাখ্যা। এখন আমরা এই জিনিসটুকু আসলে সুন্দর একটু লেখার চেষ্টা করি। আমরা একটু লেখার চেষ্টা করি যে কিভাবে আমরা লিখবো দেখি। তো তুমি বলবা কি ভাই CH4 এর সংকরণ কি sp3 আর BCl3টা কত হয় দ্রুত বের করে আমরা আসো, এটা আমরা বের করছিলাম না, তাই না? sp2 ছিল আমাদের, আর BCl2 কি আসতো আমাদের sp। তো এক একজনের সংকরণ এক এক রকম, তাহলে বন্ধন কোণটা কি হবে এক এক রকম হবে, সেটা আমরা জানি যে sp এর বন্ধন কোণ কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, এবং এখানে কোনো ঝামেলা নেই, 180 ডিগ্রি হয়। BCl3টা sp2টা কত হয় 120 ডিগ্রি হয়, ভালো কথা। sp3টা কত হয় যে 109.5 ডিগ্রি, ভালো কথা, বা 109 ডিগ্রি 28 মিনিট। এই তো তুমি বুঝতেই পারছো কার বন্ধন কোণ সবচেয়ে বেশি, কারটা সবচেয়ে কম। তো বুঝলাম আমরা কি এখানে এই BCl2 বন্ধন কোণ সবচেয়ে বেশি, তারপরটা। কারণ কি? কারণ হচ্ছে সংকরণ ভিন্ন। কারণ কি? চেঞ্জ হওয়ার কারণ কি? ভিন্ন সংকরণ ভিন্ন বন্ধন কোণ, সহজ কথা। কারণ ভিন্ন সংকরায়ন আর কি ভিন্ন বন্ধন কোণ, ভিন্ন সংকরায়ন ভিন্ন বন্ধন কোণ, বাংলা হিসাব শেষ। ভিন্ন ভিন্ন সংকরণে ভিন্ন ভিন্ন বন্ধন কোণ হয়, শেষ। এইবার আমরা দেখি আরেকটা ডিফারেন্ট। দেখো যে সংকরণ যদি একই হয় তো নর্মাল হিসাব, সংকরণ একই হইলে তো বন্ধন কোণ একই হবে, কিন্তু না, কিছু কিছু জিনিস আছে সংকরণ ঠিক আছে, সংকরণ একই হইলে সংকরণ মানে সংকর অবস্থা একই হইলে বন্ধন কোণ একই হয়। কোন ক্ষেত্রে? যদি কোন ক্ষেত্রে একই হয়, কোন ক্ষেত্রে ডিফারেন্ট হয়। আমি একটা দেখাচ্ছি যেখানে সাপোজ দেখাচ্ছি তোমাকে। এখানে আরেকটা উদাহরণ নিচ্ছি আমি, এখানে ডিফারেন্ট কালারের একটা উদাহরণ নিচ্ছি যে সংকর অবস্থা একই, সংকর অবস্থা একই। সাপোজ নিলাম হচ্ছে কি নিলাম হচ্ছে CH4 নিলাম আমি, এবং নিলাম কি NH4, হ্যাঁ NH4 প্লাস, এরকম একটা নিলাম CH4 NH4 প্লাস। তো বললাম ঠিক আছে, বলো তো এদের মধ্যে কার বন্ধন কোণ বেশি, কারটা কম, কার বন্ধন কোণ কত। তুমি নর্মাল হিসাব করছো ভাই কি যে আচ্ছা ঠিক আছে, আমি হিসাব দেখাচ্ছি এবার। হ্যাঁ, CH4 এর সংকরণ আমি আইকা রাখতেছি যে এটা কি অবস্থা, যে ওরটা হচ্ছে sp3, ভালো কথা, ওই NH4টাও কি sp3। সুতরাং এদের সংকর অবস্থা একই, সংকর অবস্থা একই হলে বন্ধন কোণ একই হওয়ার কথা। কখন একই হবে আর কখন একই হবে না বুঝবো কিভাবে? নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, যদি দেখো সংকর অবস্থা একই, তুমি মনে মনে ধরে নেবা যে হ্যাঁ এদের বন্ধন কোণ সেম হবে, কিন্তু চেক করে দেখবা এদের মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা, কোনো মুক্ত জোড় ইলেকট্রন উপস্থিত আছে কিনা। যদি মুক্ত জোড় ইলেকট্রন না থাকে, চোখ বন্ধ করে সেম, যে ওরও এত ডিগ্রি, ওরও সেম ডিগ্রি। কখন? যদি মুক্ত জোড় না থাকে। কিন্তু ঝামেলা কখন? যখনই মুক্ত জোড় থাকবে, বন্ধন কোণ যদি সংকরণ সেমও হয়, বন্ধন কোণ আলাদা হয়ে যেতে পারে। তখন সেক্ষেত্রে আমি বুঝবো কি করতে হবে, সবার আগে চেক করতে হবে লোন পেয়ার আছে নাকি না। এটা লিখছি আমরা যে লোন পেয়ার থাকলে, এলপি মানে কি লোন পেয়ার থাকলে আমরা এই রুলস খাটাবো, VSE পেয়ার থিওরিটা আমরা প্রয়োগ করব। তার মানে যদি লোন পেয়ার না থাকে, কোনো থিওরি প্রয়োগ করবো না, সেম হবে জিনিসগুলা। তাহলে এই CH4 আমি যদি এই লোন পেয়ার আমরা বের করবো কেমনে? অনেকে বলে উঠবে ভাই লোন পেয়ার কেন বের করবো? তো আসলে লোন পেয়ার বের করা শিখায়, এখান থেকে এদের মধ্যে আমরা লোন পেয়ার বের করা শিখাই। যেমন এই দুজনের লোন পেয়ারটা বের করি আমি, CH4 এর লোন পেয়ার। হ্যাঁ, যে CH4 এর ক্ষেত্রে এই লোন পেয়ারটা কত হবে? তো লোন পেয়ার বের করবো কেমনে? লোন পেয়ার বের করবো হচ্ছে এই কেন্দ্রীয় পরমাণুতে যে জারণ যে থাকবে তার ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, তো কার্বনের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা মাইনাস হচ্ছে বন্ধন সংখ্যা। তাহলে কি ভ্যালেন্স শেল যতগুলো ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে সর্বশেষ স্তরে সেই ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা। বন্ধন সংখ্যা এটা হাইড্রোজেন একটা করে বন্ধন গঠন করে, সিঙ্গেল বন্ড, তো 4টা হাইড্রোজেন 4টা বন্ধন করবে। তো দেখো বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে আসছে 0, তাহলে কোনো লোন পেয়ার নাই। এবার NH4 প্লাসের ক্ষেত্রে খেয়াল করো, লিখতেছি আমি যে NH4 প্লাস এর লোন পেয়ারটা কত হবে। লোন পেয়ার বের করতেছি আমি। রুলস ছিল যে NH4 প্লাস যে সর্বশেষ স্তরে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা, নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা কত? 5 লিখলাম আমি। কিন্তু যদি কখনো দেখো মাথায় প্লাস আছে, মাথায় প্লাস মানে কি সে একটা ইলেকট্রন নিচে নাকি সাইডে দিছে? অবশ্যই জানি যে কারো মাথায় যদি প্লাস থাকে কেটন, তার মানে কি একটা সার্চে ত্যাগ করছে। ত্যাগ করা মানে কি? তো ওর কি আর 5 ইলেকট্রন আছে? না, একটা কমে যাবে। যদি একটা সার্চে তাহলে একটা তুমি বিয়োগ করে দিবা, ইটস রুলস। আর যদি কারোর মাথার মধ্যে মাইনাস থাকে, যেমন আমি একটু পরে তোমাকে আমি এটাও করে দেখাবো, SO4 মাইনাস, এটা তোমাকে করে দেখাবো। তাই সে দুটো গ্রহণ করছে না, তো নর্মাল ইলেকট্রন থেকে তার সাথে 2 যোগ করে দিবা। এই তো সর্বশেষ স্তরে 5টা ছিল, কিন্তু একটা তো ছাইড়া দিছে, এই জন্য একটা ছাইড়া দিলাম আমরা।
আর যোগ কি করব আমরা, যোগ না সরি বিয়োগ, বিয়োগ কি করব, এই যে বন্ধন সংখ্যা, হাইড্রোজেন 4টা আছে, তো বন্ধন সংখ্যা কত, 4টা হাইড্রোজেন 4টা বন্ধন তৈরি করছে, বন্ধন সংখ্যা 4, তো 5 থেকে 5 বাদলে কত হবে, আবার এখানে 0 আসবে। তার মানে দেখো এরও লোন পেয়ার ইলেকট্রন নাই, খেয়াল করো আমি লিখতেছি এখানে দুজন sp3, কিন্তু এইখানেও লোন পেয়ার নাই, এই যে এখানেও। আমি এক কাজ করি, একটু জায়গা নিয়ে সুন্দর করে দেখাই, আমি এখানে লিখে নিই এই জায়গায় জিনিসটাকে, আমি উদাহরণটাকে আমি একটু নিচে লিখে দিই, তাহলে আমি আরেকটু সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারতেছি। এখানে হচ্ছে CH4 ছিল, এখানে আমাদের NH3 ছিল, এবং এখানে কি ছিল আমাদের H2O ছিল। তাই উপরটুকু মুছে দিই, হ্যাঁ। ওকে, খেয়াল করো আমরা কী বললাম, খেয়াল করলাম যে প্রথম কথা আচ্ছা সংকরণ এক ডাজন্ট ম্যাটার, কিন্তু খেয়াল করলাম লোন পেয়ার, আমি কি খেয়াল করলাম যে লোন পেয়ার আছে কিনা, দেখলাম এখানেও লোন পেয়ার নাই, এখানেও কোনো লোন পেয়ার নাই। যেহেতু লোন পেয়ার নাই, চোখ বন্ধ করে এদের বন্ধন কোণ কি হবে, অবশ্যই বন্ধন কোণটা কি হবে, সমান হবে, এদের বন্ধন কোণ সমান, শেষ। ওরও বন্ড অ্যাঙ্গেল যা, ওরও বন্ড অ্যাঙ্গেল সেম সেম হবে, বাংলা কথা। তার মানে সমান মানে কি, বন্ধন কোণ সমান, লিখে দিচ্ছি, যেহেতু লোন পেয়ার নাই তার মানে কি হবে, বন্ধন কোণ সেম, তো লিখে দিচ্ছি আমি কথাটুকু এখানে সুন্দর করে, লেখেন কি হবে, বন্ধন কোণ সেম, বন্ধন কোণ কি হবে, সেম হবে, একদম বাংলা হিসাব। সংকরণ একই হইলে যে বন্ধন কোণ ভিন্ন হবে তা না, সংকরণ একই হলে বন্ধন কোণও একই হবে, কখন, যদি লোন পেয়ার না থাকে। কিন্তু যদি লোন পেয়ার থাকে, যদি লোন পেয়ার থাকে, যেমন এই যে উদাহরণটা লিখছি আমরা, এখানে কি এটা কি লোন পেয়ার নাই, এখানকার উদাহরণটুকু কি, এখানকার উদাহরণটুকু কি, এটা হচ্ছে লোন পেয়ার নাই, লোন পেয়ার নেই। আর এখানকার উদাহরণগুলো আমরা কি দেখবো, লোন পেয়ার আছে, কি দেখবো আমরা, লোন পেয়ার আছে। তো দুইটা ক্যাটাগরি আর কি, হ্যাঁ, দুই রকম হতে পারে, লোন পেয়ার আছে, লোন পেয়ার নাই। ওকে, তো আমরা এখন দেখবো এই লোন পেয়ার যেগুলোর মধ্যে আছে সেগুলোর ক্ষেত্রে কী ঘটনা ঘটে। হ্যাঁ, আমরা দেখি লোন পেয়ার আসলে আছে কিনা। হ্যাঁ, তো আমরা একটু বের করি, তো মনে করি এটা বের করছি আমরা, যেমন CH4NH3 বের করি, তো CH4 এর যে নাই সেটা আমি জানি, তাই না, এখানে লোন পেয়ার নাই। NH3 আছে কিনা আমরা চেক করে আসো, NH3 লিখতেছি এখানে যে NH3 এর লোন পেয়ার আছে কিনা, হ্যাঁ লোন পেয়ার আছে কিনা, খেয়াল করো। তো কি বলছিলাম আমরা, নিয়মটা কি, যে সর্বশেষ স্তরে যে থাকবে তার ইলেকট্রন সংখ্যা 5, মাইনাস করবো কি, মাইনাস করবো হচ্ছে যতগুলো বন্ধন সংখ্যা, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একটা করে বন্ধন গঠন করে, তাহলে 3 × 3, 3টা বন্ধন সংখ্যা, 5 থেকে 3 বাদলে কত হয়, 2। তার মানে যেহেতু 2, তার মানে কি এখানে 2টা ইলেকট্রন আছে, তার মানে কি লোন পেয়ার, পেয়ার করে একটা, মানে এক জোড়া, তাহলে বুঝবো কি আমরা এখানে 2 মানে কি আসলে এক জোড়া ইলেকট্রন, এক জোড়া লোন পেয়ার। হ্যাঁ, এক জোড়া হচ্ছে কি লোন পেয়ার, বা লিখতেছি আমি লোন পেয়ার, এক জোড়া লোন পেয়ার। 2টা মানে কি, 2টা মানে হচ্ছে এক জোড়া লোন পেয়ার, শেষ। আমি এক জোড়া লোন পেয়ার দিলাম এখানে। ওকে, পানির ক্ষেত্রে বের করে আসো, আমি একটা বের করে দেখাই তোমার জন্য বুঝতে সুবিধা হবে। পানি H2O, H2 এর লোন পেয়ার বের করে আমরা আসো, কে আছে কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন, অক্সিজেন তো কয়টা, 6টা থাকে, 6 আর মাইনাস কত, মাইনাস হচ্ছে 2, কারণ 2টা হাইড্রোজেন আছে, 6 থেকে 2 বদলে কত হবে, 4, আর 4 মানে বুঝতে পারতেছো কয় জোড়া, মানে 2 জোড়া, 4 মানে কি বেসিক্যালি যে 2 জোড়া এলপি। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, আমি এখানে দাগ দিয়ে দিই, এই হচ্ছে ঘটনাটা। তো আমি এখানে বুঝলাম যে এখানে 2 জোড়া আছে, অক্সিজেন কয় জোড়া, 2 জোড়া, এই হচ্ছে ঘটনাটা। আশা করি বুঝতে পারছো কি বুঝতে চাইছি। তার মানে দেখো আমি বুঝলাম যে এইটারও sp3 সংকরণ, হ্যাঁ আমরা জানি কি যে সেম সেম সংকরণ আসলে বেসিক্যালি এটা আসলে sp3 সংকরণ, তাহলে এই NH3টাও sp3 সংকরণ, ওরটাও sp3 সংকরণ, তাহলে sp3 সংকরণে নর্মালি বন্ধন কোণ সেম হওয়ার কথা, কিন্তু না, লোন পেয়ার তো আছে, লোন পেয়ার থাকলে সেম হবে না, তখন তোমাকে চিন্তা করতে হবে কি, এই VSEPR থিওরি লিখে দিছি, সংকরায়ন যদি একও হয় কিন্তু লোন পেয়ার থাকে, তাহলে বন্ধন কোণ বের করার সময় তোমাকে এই VSEPR থিওরি অ্যাপ্লাই করতে হবে, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তার মানে এই ইলেকট্রনগুলোর মধ্যে কী হবে, রিপালশন হবে, তো তখন দেখা যায় বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যাবে, বেশি হয়ে যাবে, কমে যাবে, সেটা এটা আমাদের পরীক্ষা অনেক বেশি আসে, ব্যাখ্যা দিয়ে আসে। হ্যাঁ, তখন আমি বলবো কি যে হ্যাঁ এদের মধ্যে এক জোড়া এবং এদের মধ্যে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এদের মধ্যে বন্ধন কোণের ভিন্নতা আসবে, এবং কার বেশি হবে কার কম হবে কীভাবে বুঝবো, মনে রাখবা যে এই কথাটা মনে রাখবা, লোন পেয়ার ইলেকট্রন যত বেশি বন্ড অ্যাঙ্গেল তত কম, লোন পেয়ার ইলেকট্রন যত বেশি বন্ড অ্যাঙ্গেল তত কম। তো লোন পেয়ার দেখো এখানে বেশি, দেখো এখানে লোন পেয়ারটা বেশি, তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল অনেক কম হবে, আর এখানে একটা তাহলে একটু বেশি হবে, এখানে না তাহলে আরও বেশি হবে, তাহলে সবচেয়ে বেশি হবে হচ্ছে এরকম, এটা সবচেয়ে বেশি হবে কি, এইটা সবচেয়ে বেশি হবে, এটা মানে এক জোড়া তাহলে কি এটা, আর তারপর হচ্ছে এটা। আর আমরা এই মানগুলো কিন্তু জানি আসলে, তাই না, এই মানগুলো আমি জানি, মুখস্থ রাখবো আমরা মানগুলো। এই মানগুলো কত, sp3 কত হবে 109, সবাই জানি এটা কত হয় 109.5 ডিগ্রি, এটা কত হয় আমরা জানি, এটা হচ্ছে 107 ডিগ্রি আমরা জানি, আর এটা কত জানি আমরা, এটা হচ্ছে 104.5 ডিগ্রি,
এটা কিন্তু আমরা সবাই জানি যে হ্যাঁ কার বন্ধন কোণ কত করে হয়, এটা চেক করি, দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ ওকে, হ্যাঁ আছে 109.5 ডিগ্রি, তারপরে 107 ডিগ্রি, 104.5 ডিগ্রি। ওকে ফাইন, তাহলে বুঝতে পারলাম যে এরকম এরকম হয়। পরীক্ষা আমাদের এই ব্যাখ্যাটাই ব্রড আকারে আসে। হ্যাঁ আমি ব্যাখ্যাটা এবার কি ব্রড আকারে দিচ্ছি তোমাকে। এবার তোমাকে বলছিল কি এই যে এই জিনিসটা ব্যাখ্যা আসে যে NH3 আর হচ্ছে কি ছিল আমাদের এখানে H2O, এই দুটো ব্যাখ্যা পরীক্ষায় ব্যাখ্যা আকারে আসে। হ্যাঁ ব্যাখ্যা আসে, গ নম্বরে ব্যাখ্যা আসে একদম ডাইরেক্ট। তো বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, প্রথমত বুঝছি কি যে ভাই এটা সংকলন কত, এটা সংকলন হচ্ছে sp3, এটা সংকলন কত sp3, কিন্তু বুঝলাম না এর মধ্যে কি আছে, লোন পেয়ার আছে, এর মধ্যে কি আছে, লোন পেয়ার আছে। সংকলন একই হইলেও বন্ধন কোণটা ভিন্ন হবে, বন্ধন কোণটা ভিন্ন হবে। বন্ধন কোণ এখানে কত, এখানে হয় কত 107 ডিগ্রি, মুখস্থ রাখতে হবে। এটা বন্ধন কোণ কত, এটার বন্ধন কোণ হচ্ছে কত হবে 104.5 ডিগ্রি হবে। ঠিক আছে 104.5 ডিগ্রি হবে। কিন্তু ওটা একটু কেন ভিন্ন হইলো, একই সংকরণ তাহলে ভিন্ন কেন হবে, কারণ এই যে ওদের মাথার মধ্যে ভিন্ন পরিমাণ লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকলেই কেন তারা বন্ধন কোণ চেঞ্জ করবে সেটাও বুঝতে হবে। আসলে সেটা আমরা বোঝার চেষ্টা করি, তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে। তখন বলবা sp3 ওর তো সংকলন হওয়ার কথা ছিল হচ্ছে এরকম, যে নাইট্রোজেন, তার মানে কি হবে, ও সংকলন হওয়ার কথা ছিল কি এরকম, sp3 এর মতো হওয়ার কথা ছিল, তাই না, এরকম হওয়ার কথা ছিল, তাই না। ওকে, তো এরকম হওয়ার কথা ছিল, তো এরকম হয় এখানে হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেন যুক্ত হয়, ওই তারা কি করে এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে NH3 গঠন করে। আর এইখানে যে আমাদের কি ছিল, এই যে এই লোন পেয়ার দুজন কিন্তু বসে থাকে এখানে। এবার আমরা বলবো কি পরীক্ষায় যে কেন এখানকার বন্ধন কোণটা sp3 109 হলো না, 109.5 ডিগ্রি না হয়ে 109.5 ডিগ্রি না হয়ে 107 ডিগ্রি কেন হয়, কেন হয়, তখন তুমি বলবা কি কেন হয়, তখন তুমি ব্যাখ্যা দিবা কি যে sp3 NH3 sp3 আমি লিখে দিচ্ছি, NH3 sp3 হলে এই যে এটা কি বন্ড অ্যাঙ্গেল, আমি সংখ্যা লিখলাম BA, বন্ড অ্যাঙ্গেল 109 না হয়ে 7 ডিগ্রি কেন হয়, ব্যাখ্যাটা কি দিবা। আমরা এখানে বলবো কি VSEPR থিওরি অনুযায়ী, তখন এই কথাটা বলবা তুমি যে আমরা জানি কি VSEPR থিওরি অনুযায়ী, VSEPR ব্যাখ্যা তো বই থেকে দেখবাই, আমি তা বলে দিচ্ছি। VSEPR তত্ত্ব অনুযায়ী, হ্যাঁ তত্ত্ব মতে, VSEPR তত্ত্ব মতে কি হয় আমরা জানি, এই কথা তোমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ এই যে বক্স করে দিচ্ছি আমি একটা ছোটো জিনিস, কিছু মনে রাখতে হবে তোমাকে। VSEPR তত্ত্ব মতে কি, VSEPR তত্ত্ব মতে হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে যে লোন পেয়ার এই অরবিটালগুলা বা ইলেকট্রনগুলা যে পরিমাণ বিকর্ষণ করে, আর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার এর বিকর্ষণটা আর বন্ড পেয়ারের বিকর্ষণটা এর মধ্যে দেখা যায়, বিকর্ষণের মধ্যে দেখা যায় যে লাল তো লিখছি আমরা যে এই লোন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ, তারপরে বন্ড পেয়ার বিকর্ষণ। তার মানে কি, যদি তুমি এখানে দেখতে একটা লোন পেয়ার আছে আর একটা লোন পেয়ার থাকতো, মানে এই সকল অরবিটালগুলো পরস্পরকে বিকর্ষণ চাপ দিচ্ছে। কেন, কারণ ওর মধ্যে ইলেকট্রন আছে, ওর মধ্যে ইলেকট্রন সবাইকে চাপাচাপি দিবে, বিকর্ষণ করবে। এবার এখানে একটা থিওরি আমরা জানি, VSEPR থিওরি আমাদেরকে কি বলে যদি ভাই তুমি দেখো যে দুটো বন্ড পেয়ার আছে, দেখো এখানে বন্ধন গঠন করছে, এখানে বন্ধন গঠন করছে, আপনি এটা বন্ড পেয়ার, এই যে ও একটা বন্ড পেয়ার, ও একটা বন্ড পেয়ার, তো এই বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হবে। ওকে, আবার দেখো কিন্তু লোন পেয়ার ও আসলে বন্ধন গঠন করে নাই, এই লোন পেয়ার এই বন্ড পেয়ারের মধ্যেও বিকর্ষণ হবে। এখন থিওরি বলে কি যে বন্ড পেয়ারের বিকর্ষণের তুলনায় এই লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ আরো বেশি, মানে এরা বেশি বিকর্ষণ করবে, এরাও তো বিকর্ষণ করবে কিন্তু এরা বেশি বিকর্ষণ করবে। তো অন্যান্য কেজে কি হইতো, এখানে তো আমাদের বন্ড পেয়ারই থাকতো, কিন্তু এখন তো এখানে লোন পেয়ার আছে, তো এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকে বিকর্ষণ করে একটু বেশি চাপ দিয়ে মনে করো এটা হচ্ছে লোন পেয়ার, আর এই দুই পাশে আছে বন্ড পেয়ার। হ্যাঁ এই দুই পাশে এই যে একটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, মাঝখানটা মনে করো আছে, সমস্যা নেই, তো হচ্ছে আমাদের বন্ড পেয়ার। হ্যাঁ এসে লোন পেয়ার, তো এই লোন পেয়ার দেখো এ আর এ বিকর্ষণ করতেছে, কাছাকাছি বিকর্ষণ করছে, কিন্তু এই লোন পেয়ারও তো এদের সাথে বিকর্ষণ করবে, তো এমন বিকর্ষণ করে, বিকর্ষণ বেশি চাপ দিয়ে ফেলছে, এই জন্য বন্ধনটা 109.5 না হয়ে একটু কমে গেছে, কাছে চলে আসছে। এই ওর চাপ খেয়ে ও কিন্তু এখানেও চাপ দিছে, দুদিকে চাপ দিছে, কারণ লোন পেয়ার বন্ড পেয়ার এই বিকর্ষণটা একটু বেশি হয় এটার তুলনায়, তো এখানে চাপটা বেশি দেওয়ার কারণে এই বন্ধন কোণটা কমে গেছে একটু, এই হচ্ছে আসল জিনিস। তো পরীক্ষায় লিখতে হবে তোমাকে, VSEPR তত্ত্ব মতে এটা হয়, এবং এখানে লোন পেয়ার উপস্থিত আছে, লোন পেয়ার উপস্থিত থাকার কারণে এখানকার বিকর্ষণটা বন্ড পেয়ারের থেকে বেশি হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে, এই কোণটা একটু চেপে গেছে, কি কারণ এই যে ও চাপ দিছে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা।
তো পরীক্ষাতে ব্যাখ্যাটা দিতে পারবে। সেম একই ঘটনা ঘটে কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রেও। এখানে পানি আছে আমাদের, পানির মধ্যে সেম ঘটনা। হ্যাঁ, তো এখানে কি আছে? পানির মধ্যে সেম ঘটনা। পানির এরকম উল্টা ভি আকৃতির হয়। আর এখানে কি থাকে আমাদের? যে আমি এরকম আইকা রাখি আর কি, জাস্ট আমি এখানে ফুটা দিয়ে রাখি, সমস্যা নেই, প্যারা নাই। ধরলাম এই যে এখানে আমাদের আছে, এখানে আমাদের আছে আর কি। তো এদের মধ্যেও তো এখানেও তো এইচ আছে আমাদের, সমস্যা নেই, এখানে এইচ আছে। তো এখানেও একটা বিকর্ষণ ছিল, কিন্তু এরা বিকর্ষণ করছে ওকে। আবার এই লোন পেয়ারের মধ্যেও বিকর্ষণ হয়েছে, এবং সেটা আরও বেশি। দেখা যায় এই বিকর্ষণের ফলে এই কি হয়, এই বন্ধন কোণটা আরও কমে যায়, 104.5 ডিগ্রি হয়। তার ক্ষেত্রে পানির ক্ষেত্রে, পানির আকৃতি কি? উল্টা ভি আকৃতি। এই সব কিছু কথা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা স্পেশালি পরীক্ষা ব্যাখ্যা আসে, স্পেশালি পরীক্ষায় এই জিনিসটা ব্যাখ্যা আসে স্পেশালি। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তুমি বুঝলাম যে এরকম এই ভিএসই পেয়ার তত্ত্বের কারণে এই লোন পেয়ার যে বিকর্ষণ বেশি, তো এরা বিকর্ষণে বেশি চাপাই দেয়। কত ডিগ্রি কমছে? 104.5 ডিগ্রি হয়ে গেছে কমে। এবং তুমি একটা জিনিস খেয়াল রাখতে পারো এখানে, যে দেখছো 1 ডিগ্রি থাকলে, একটা লোন পেয়ার থাকলে কি হয়? 2.5 ডিগ্রি কমছে। দুইটা লোন পেয়ার থাকার কারণে কি 2.5 গুণ 2 মানে 5 ডিগ্রি কমে গেছে। দেখছো 18 থেকে 5 ডিগ্রি কমে গেছে। এই ঘটনা হতে পারে। সেম একই কাহিনী তোমাকে পরীক্ষা ব্যাখ্যা করতে বলতে পারে যে বলো, আর স্পেশালি কয়েকটা ডিগ্রি তুমি মুখস্থ রাখবা। হ্যাঁ, যে এই যে যেমন এইটার ডিগ্রি তোমাকে মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসবে বা দেওয়াই থাকে। আমি তোমাকে লিখে দিচ্ছি, পরেগুলো আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। SO3 SO2 দেখবো এদের মধ্যে সংকরণ সেম কিনা। সংকরণ সেম না হলে কি হবে, মানে বন্ধন করে আমি বলবো অন্যভাবে। তো দেখো সালফার কত আছে? 6। ও, সংকরণ সেমই হবে, কারণ অক্সিজেন আছে, কোনো কিছু নাই, সংকরণ সেম, বুঝে ফেলছি আমি। এবং এই সংকরণটা কত, এই সংকরণটা বের করলাম, দেখি কারোর মধ্যে এলপি আছে কিনা। এর মধ্যে এলপি থাকতে পারে, আমি চেক করি, ওরটা চেক করি আমি, যে সালফার SO2 আর কি। SO2 কত হবে? সর্বশেষ 6টা, 6 - 2 না, 2 না, বন্ধন সংখ্যা কত? 2 2 4। অক্সিজেন কিন্তু ডাবল না, অক্সিজেন থাকলে তো দ্বিবন্ধন হয়, তার মানে 2 আছে 2টা, তার মানে 2 2 4। তাহলে 6 - 4 করলে কত আসবে? 2 আসবে। 2 মানে কি? এক জোড়া, 2টি। 2 মানে কি? এক জোড়া আর কি। হ্যাঁ, 2 মানে হচ্ছে কি এক জোড়া, এক জোড়া এলপি। এক জোড়া আমি এলপি আঁকাচ্ছি, এই যে এক জোড়া এলপি আছে আসলে। তার মানে কি ঘটনা বুঝলাম? এখানে আমাদের এলপি আছে। আমরা কি শিখছি? যদি এলপি থাকে, এলপি থাকলে বন্ধন কোণ কমে যাবে, কমে যাবে। এখানে বন্ধন কোণটা কমে যায়, বড় হবে কি তাহলে? SO3টা বড় হবে, কারণ মধ্যে কোনো এলপি নাই, হিসাব করো নাই। সেম কাহিনী খেয়াল করো, CCl4, এখানে কোনো আমাদের এলপি নাই। NCl3 এর মধ্যে এলপি আছে, কেমন বুঝলাম? দেখো N হচ্ছে 5 থেকে 3 বাদলে 2 মানে এক জোড়া আছে, মানে এক জোড়া আছে। তার মানে কি এই যে যার নাই তার বন্ধন কোণটা বেশি হবে। তার মানে মনে রাখবো কি, এলপি থাকলে বন্ধন কোণটা কমে যায়, যত বেশি থাকবে তত বেশি কমবে। যেমন 2 জোড়া আছে, বেশি কমে গেছে। আশা করি বুঝতে পারছো। সংকরণ ভিন্ন হলে তো বন্ধন কোণ ভিন্ন হবেই, কিন্তু সংকরণ যদি সেম হয় তাহলে বন্ধন কোণ সেম হইতে পারে বা ভিন্ন হইতে পারে। কখন ভিন্ন হয়? যদি লোন পেয়ার থাকে। লোন পেয়ার থাকলে গ্যাঞ্জাম, তখন আমরা হিসাব করে বের করবো। আর স্পেশালি এই যে হলুদটা স্পেশালি মনে রাখবো আমরা, এই যে স্পেশালি মনে রাখবো, গত ব্যাখ্যা আসে। এবার কি আরো ক্যাটাগরি হইতে পারে, পরীক্ষায় এগুলো ব্যাখ্যা আসে, পরীক্ষায় এক্সামে এগুলো আসে কিন্তু। হ্যাঁ, এগুলোও কিন্তু এক্সামে আসে। হ্যাঁ, এক্সামে আসে কিন্তু এগুলো। ওকে, তো দেখি আমরা কি বলছে, সংকরণ প্লাস মুক্ত জোর যদি সেম। এবার ঘটনা কি, আগেরবার তো দেখছিলাম আমি কি ভাই, ঠিক আছে যে সংকরণ সেম, কিন্তু মুক্ত জোর আলাদা আলাদা, এনে এক জোড়া, এনে 2 জোড়া, এনে নাই। কিন্তু এমন হইতে পারে যে ভাই সংকরায়নও সেম আবার মুক্ত জোড়ও সেম, এমনও হইতে পারে। দেখো যেমন একটা উদাহরণ তোমাকে দিই আমি, যেমন পানির সংকরণ sp3, H2S এর সংকরণ sp3। এই পানির মধ্যে কিন্তু কয় জোড়া আছে? 2 জোড়া আছে। এই সালফারের মধ্যে কিন্তু কি আছে? 2 জোড়া এরকম মুক্ত জোড়া আছে। এবার সংকরায়নও সেম, আবার বন্ধন মানে লোনটা ইলেকট্রন সেম। এবার কিন্তু বন্ধন কোণ সেম নাও হইতে পারে, তাও সেম না হইতে পারে। তখন দেখবো কি, আমরা দেখবো এই সি মানে কি, সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু। সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি, ইএন মানে কি, ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা দেখবো ইএনের সাথে সম্পর্কটা কি, এই যেরকম ব্যস্তানুপাতিক। ইএনের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তো যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, বন্ধন অ্যাঙ্গেল, বিএ মানে কি, বন্ড অ্যাঙ্গেল, মানে বন্ধন কোণও বেশি হবে। তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণও বেশি হবে। তড়িৎ ঋণাত্মকতার সাথে বন্ধন কোণ সমানুপাতিক। তবে ভালো কথা, তো আমরা কি করব, আমরা দেখতেছি এখানে তড়িৎ ঋণাত্মকতার সাথে এই বন্ধন কোণটা আসলে
সমানুপাতিক। তো খেয়াল করো এই দুজনের মধ্যে দেখো দুজনই সেম সেম, কিন্তু একজনের 104.5 ডিগ্রি, একজনের 92 ডিগ্রি। কেন? কারণ তুমি বলবা যে এখানে এদের মুক্ত ইলেকট্রন সেম হলেও এদের যে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এবং সালফার, এদের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এর বন্ধন বা বন্ড অ্যাঙ্গেলও বেশি। সেম নাইট্রোজেনের মধ্যে এক জোড়া আছে, তারপর হচ্ছে ফসফরাসের মধ্যেও কি আছে, পিএইচি এক জোড়া আছে। তো এরা সেম সংকরায়ন, এদের মুক্ত জোড় ইলেকট্রন সেম, কিন্তু তারপরেও বন্ধন অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, কারণ এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হয়, এখানকার বন্ড অ্যাঙ্গেলটাও বেশি হয়। এই মানটাও মুখস্থ, এই মানটাও মুখস্থ রাখবা, পরীক্ষায় হুবহু আসবে। ব্যাখ্যা আমি মুখে বললাম, এটা আমি দেখাই দিচ্ছি তোমাকে স্লাইডে, ওইখান থেকে একবার পড়ে নিবা সরাসরি, শেষ। আর এক রকম কেস হতে পারে লাস্ট সিনারিও, সেটা হচ্ছে কি সংকরায়ন প্লাস মুক্তজোড় প্লাস সেন্ট্রাল অ্যাটমও সেম। এবার কি কাহিনী খেয়াল করো, এতক্ষণ বলছি যে ভাই সংকরায়ন সেম না হলে কি হবে, সংকরায়ন সেম হয়েছে। আবার বলছিলাম যে বন্ধন লোন পেয়ার যদি ভিন্ন হয়, এবার দেখলাম যে এখানে লোন পেয়ারও সেম। এবার এখানে এখানে আলাদা ছিল কি সেন্ট্রাল অ্যাটমটা, এই যে এস ও এন পি, কেন্দ্রীয় পরমাণুটা আলাদা ছিল। এখানে বলেছেন না, সংকরায়নও সেম, মুক্তজোড়ও সেম, আবার সেন্ট্রাল অ্যাটমও সেম। এবার বলতো কার বন্ধন কোণ বেশি হবে। ওইরকম হয়ে যায় তখন আমি দেখবো কাকে, দেখবো হচ্ছে সারাউন্ডিংস, অর্থাৎ চারপাশে যে সকল মৌলগুলো যুক্ত আছে তার কার কি অবস্থা, কে বড় কে ছোট। হ্যাঁ, এটি বলছে যে সংকরায়ন মুক্তজোড় সেন্ট্রাল অ্যাটম একই হয়। তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল করবো কি যে সারাউন্ডিংস, এস এ মানে কি সারাউন্ডিংস অ্যাটম, চারপাশে যে পরিপার্শ্বের যে মৌলগুলো অ্যাটমগুলো আছে তাদের আকার দেখব। তাদের আমি আকার দিয়েও বলতে পারি, তাদের আমি কি দিয়ে বলতে পারি, তড়িৎ ঋণাত্মকতা দিয়েও বলতে পারি। তো একভাবে বললেই হইলো। তো মনে করো আমরা আকার দিয়ে বললাম আপাতত, তো এটা কিন্তু সারাউন্ডিং অ্যাটমের আকার দিয়ে না বলে তড়িৎ ঋণাত্মকতা দিয়েও বলা যায়। কারণ কোনো কোনো বই তুমি দেখতে পারো যে তারা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে ব্যাখ্যা করছে, ভয় পাওয়ার কারণ নাই, ওটা দিয়েও ব্যাখ্যা করা যায়, এটা দিয়েও ব্যাখ্যা করা যায়। তো দুইটাই তুমি জেনে রাখো যে আকার দিয়েও ব্যাখ্যা করা যায় সারাউন্ডিংস অ্যাটমের, এবং সারাউন্ডিংস অ্যাটমের কি দিয়ে ব্যাখ্যা করা যায়, তড়িৎ ঋণাত্মকতা দিয়েও ব্যাখ্যা করা যায়। মনে থাকবে? ওকে, তো আমরা দেখি ব্যাপারটা আগে। আমরা কি দেখলাম যে নিয়মটা কি, যে আকারের সাথে বন্ধন গুণ এখানেও সমানুপাতিক। এখানে ছিল কি তড়িৎ ঋণাত্মকতার সাথে সমানুপাতিক, আর এখানে আকারের সাথে সমানুপাতিক। আর এখানে তড়িৎ ঋণাত্মকতার সাথে আবার কি, যে উল্টা ব্যস্তানুপাতিক। আবার যাই হোক, তো লিখে ফেলতেছি এখানে আমরা। আরেকটা কথা বিশেষ দ্রষ্টব্য মনে রাখবো, আমরা যদি এফ উপস্থিত থাকে, ফ্লোরিন থাকে, তাহলে বুঝে নেবা বন্ধন কোণ সবচেয়ে কম হবে। যেটার মধ্যে ফ্লোরিন থাকবে ওটার বন্ধন কোণ সবচেয়ে কম হবে, বাংলা কথা। তো আমি একটা উদাহরণ দেখি, যেমন তোমাকে বলছে এখানে NF3, এখানে দেখো NF3 NH3 সবারই কি sp3, ভালো কথা, ওরও sp3, ওরটাও sp3, খুবই খুশি। আবার খেয়াল করলাম যে আচ্ছা লোন পেয়ার আছে কিনা, হ্যাঁ লোন পেয়ার আছে। আবার দেখলাম লোন পেয়ার সবারই আছে, সেম আছে। আবার দেখলাম কি সকল সেন্ট্রাল অ্যাটমও সেম, একমাত্র জিনিস বাকি আছে কি, যেটা দেখা পরিপার্শ্ব সারাউন্ডিংসে অ্যাটমটাই বাকি আছে শুধুমাত্র। তখন খেয়াল করলাম এখানে আবার কে উপস্থিত আছে, NF3 আছে। আমরা কি বলছিলাম, এফ উপস্থিত থাকলে বন্ধন কোণ সবচেয়ে কম, তোর বন্ধন কোণ সবচেয়ে কম হবে। এদের দুজনের মধ্যে বেশি কার হবে সেটা তুমি খেয়াল করো। কি বলছি, সারাউন্ডিংস অ্যাটমের আকার, এখানে ক্লোরিন এখানে হাইড্রোজেন, আকার যদি বেশি হয় বন্ধন সংখ্যা না বন্ধন কোণ, হ্যাঁ বন্ধন কোণটাও কি হবে, বেশি হবে। বন্ধন কোণটাও কি হবে, বেশি হবে। তো আকার এখানে বেশি, তাহলে বন্ধন কোণটাও এখানে বেশি হবে, তাহলে ওরটা কম আর ওরটা তো এমনিতেই সবচেয়ে কম হবে, শেষ। তো এইভাবে তুমি ব্যাখ্যাটা দিতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের জিনিস। অথবা এটাকে আমরা যদি তড়িৎ ঋণাত্মকতা, এটা আকার দিয়ে ব্যাখ্যা দিলাম। এখানে কি বলছে ব্যাখ্যাটা, যে ক্লোরিনের আকার বড়, হ্যাঁ ক্লোরিনের আকার বড়, তাই কারণ কি, কারণ হচ্ছে ক্লোরিনের আকার বড়, এটা আমরা বুঝে ফেললাম। তো আমরা দেখি পরবর্তী জিনিসগুলো। এবার দেখি ওয়ান শট কোশ্চেন। তো খুবই সহজ এখান থেকে ওয়ান শট কোশ্চেনগুলো, যে আমার কি দুটো জিনিস শিখতে হবে। সংকরায়ন থেকে একটা স্থিতি কমন দরকার, আমার দরকার কি সংকরায়ন থেকে একটা স্থিতি কমন, সংকরায়ন থেকে একটা সিকিউ কমন, ওয়ান সিকিউ কমন। তো সংকরায়ন থেকে একটা সিকিউ কমন পাইতে চাই, তো তোমার কি করতে হবে, জাস্ট এই যে বলছিলাম যে জ্যামিতিক গঠন, জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করতে পারতে হবে। যে একটু দেখে আসছিলাম যে 1:2 2:2 এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখালাম। এই ব্যাখ্যাগুলো পারতে হবে সবারটা। আর কি করতে হবে, যে বন্ধন কোণের ভিন্নতা, যে এদের বন্ধন কোণ কেন ভিন্ন হয়, এদেরটা কেন ভিন্ন হবে, এদেরটা কেন ভিন্ন হবে, একটু দেখে আসলাম না এই কথাগুলো, পড়ে আসছি অলরেডি, কিন্তু পড়া শেষ আমাদের। তো বন্ধন কোণের ভিন্নতা তোমার পরীক্ষায় আসবে, আর এই জ্যামিতিক গঠন আকৃতি ব্যাখ্যা তোমার পরীক্ষায় আসবে। শেষ, দুইটা জিনিস ঘ আসবে, কাহিনী খতম। এই কয়েকটা আসবে, এই কয়েকটাই ব্যাখ্যা করে আসলাম।
আমরা চলো এবার সিকিউ দেখি সরাসরি, যে সিকিউতে আমাদের সরাসরি পরীক্ষা যখন সিকিউগুলো আসবে আমরা এই সিকিউগুলা সুন্দরভাবে আমরা অ্যান্সার করতে পারবো কিনা, এই সিকিউগুলো আমাদের সুন্দর মতো করা সম্ভব কিনা আমাদের দ্বারা। হ্যাঁ, তো আসলে আমরা দেখি। তো সিকিউটা খেয়াল করো কি বলছে, এইটা কিন্তু শুরুতে আমরা দেখছিলাম যে এটা আমাদের সেই CS4 ছিল, CS4 এর সংকরণ ব্যাখ্যা করতে বলছিল। ঘ নাম্বারটা আমরা দেখি, ঘ নাম্বারটা আমরা পারি কিনা। ঘ নাম্বারটা কি বলছে, MOD মৌলদ্বয়ের হাইড্রাইড, এই কথা বারবার বলবে, হাইড্রাইড, হাইড্রাইডের বন্ধন, হাইড্রাইড মানে কি, হাইড্রোজেন লাগাই দিবা ওদের লাগে, শেষ। MOD মৌলদ্বয়ের হাইড্রাইড, তো এম মৌলটা কি, এম মৌলটা আমাদের ছিল কি NH2 NP3, তুমি ইলেকট্রন বিন্যাস করো, এখানে কি 1s2, এখানে 2s2, এখানে 2p3, তাই না? তাহলে কত আসবে, 3 আর 2 5, 5 দিয়ে 7, মানে নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনের হাইড্রাইড মানে কি, নাইট্রোজেনের হাইড্রাইড মানে কি যে NH3, নাইট্রোজেনের হাইড্রাইড মানে কি NH3। আর ডি মৌলটা কি, ডি মৌলটা আমরা সিম্পল বের করে আসো, জি মৌলটা আমি চেক করে নিচ্ছি, বের করতে পারতেছি না, এত ভালো লাগতেছে না। ওকে, তো দেখো ডি মৌল কি পি, তো এটা বের করতে পারবে, ইলেকট্রন বিন্যাস করলে বের আসবে টুক করে। তো ডি মৌল ছিল পি, ছিল পি, তো পি এর হাইড্রাইড মানে কি PH3, মনে রাখবা। নাইট্রোজেনের দেখো আমি বলে দিচ্ছি, অক্সিজেনের হাইড্রাইড মানে কি, অক্সিজেনের হাইড্রাইড মানে হচ্ছে H2O, নাইট্রোজেনের হাইড্রাইড মানে কি NH3, তো বলে ফসফরাসের হাইড্রাইড তার মানে কি PH3, এভাবে তুমি মনে রাখবা। কার্বনের সাথে হাইড্রাইড বলে কি CH4, এই কথাগুলো তুমি একটু মনে রাখবা। তো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছি, প্রশ্ন দেখে নি, বলছে যে বন্ধন কোণের ভিন্নতার কারণ, বললাম না একটু এটাই আসবে পরীক্ষায়, এমনি গঠন ব্যাখ্যা, বন্ধন কোণের ভিন্নতার কারণ, এটি তুমি দেখো যত প্রশ্ন সব এটাই আসবে। তো বন্ধন কোণের ভিন্নতার কারণ কি, তুমি প্রথমত বলো যে ভাইয়া যে NH3 এর NP3 এর বন্ধনটা দেখায় বলবা কি, এদের সংকরণটা কি সেটা তুমি আগে বলবা, সংকরণটাকে আলাদা নাকি সেম এটা বলবা আগে। তুমি দেখো NH3 আর PH3 করলে যে সংকরণটা সেমই আসে, এদের সংকরণটা sp3 ঘটে, তখন তুমি বলবো যে আচ্ছা ঠিক আছে, সংকরণ যদি সেম ঘটে, আমরা দেখি তো এখানে লোন পেয়ার কয়টা করে, এখানে খেয়াল করলাম যে ওরো লোন পেয়ার একটা, ওরো লোন পেয়ার একটা, বিপদে পড়ে গেলাম। তো আমরা তো এটাই শিখছিলাম, যখন লোন পেয়ারও সেম হয় তখন কি দেখতে হয়, তখন দেখতে হয় কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। তখন তুমি বলবা এখানে এদের কেন্দ্রীয় পরমাণুর কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, দেখো এই কেন্দ্রীয় পরমাণুর মধ্যে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। হ্যাঁ, তো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে নাইট্রোজেনের তড়িৎ বেশি মানে কি, এই মাঝখানে যে শেয়ার কিন্তু ইলেকট্রন যেগুলো ছিল এগুলো নাইট্রোজেনের কাছাকাছি বেশি থাকবে, নাইট্রোজেনের বেশি মানে কি, নাইট্রোজেন টাইনা নিজের দিকে রাখবে, বুঝতে পারলাম। আর এখানে ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ পার্থক্য তো বেশি না থাকবে, এরা মোটামুটি মাঝের দিকেই থাকবে আর কি, মোটামুটি মাঝের দিকেই থাকবে, মোটামুটি মাঝের দিকেই থাকবে। এবার তুমি একটু বুদ্ধি করে বলো তো যে এইখানে আছে মানে কি, এদের মধ্যে বিকর্ষণ হওয়ার চান্স কি বেশি হয়ে গেল না, কারণ এইখানে থাকা মানে কি, এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের মধ্যে এখন বেশি বিকর্ষণ হবে, বেশি বিকর্ষণ মানে কি বেশি ফাঁকা হয়ে যাবে। আর এখানে দেখো মোটামুটি দূরত্বেই আছে, মোটামুটি দূরত্বেই আছে, তো এদের মধ্যে আর বিকর্ষণ এত বেশি হবে না, কারণ একটু দূরত্বেই যেহেতু আছে এত বেশি বিকর্ষণ হবে না, তার মানে কি এখানে বন্ধনটা কম হবে, এখানে বন্ধনটা বেশি হবে, দূরে চলে যাবে আর কি, ওটাই লেখা যে এখানেই দেখো এদের মধ্যে NH এর মধ্যে বিকর্ষণ বেশি হয়, বললাম না এই NH এর এখানে বিকর্ষণ বেশি হয়, PH এর বন্ধন কোণটা এই জন্য কি হয় একটু ছোট থাকে, এই জিনিসে লিখে দিচ্ছে বাংলা কথা। আমরা শিখাচ্ছিলাম এইটা কিন্তু কমন পড়ছে আমাদের, বলছিলাম না যদি কি হয়, যদি এই সংকরণ সেম হয় তারপরে মুক্তজন ইলেকট্রনের সংখ্যা সেম হয়, তাহলে দেখবো কি, দেখবো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যার এই কেন্দ্রীয় পরমাণু কি হবে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বন্ধন কোণও বেশি, শেষ। কেন বেশি, এই যে ব্যাখ্যা করে দিলাম, কারণ বন্ধন কোণ মানে তড়িৎ বেশি থাকার কারণে ইলেকট্রন যুগল কাছাকাছি থাকে এই কেন্দ্রীয় পরমাণুর, এর কারণে এই ইলেকট্রন যুগল এই মধ্যে বেশি বিকর্ষণ হয়, দূরে সরে যায়, এই হচ্ছে মেন ঘটনা। ব্যাখ্যা সহ লেখা আছে, আশা করি বলছো। পরটা দেখি আমরা কি বলছে, বলছে AB অপেক্ষা A2D এর স্ফুটনাঙ্ক বেশি কেন, তাই AB আর A2D তুমি বের করবা, সমস্যা নেই। ঘ নাম্বারটা আমরা স্কিপ করলাম, স্কিপ করলাম। ঘ নাম্বারটা দেখি আমরা, ঘ নাম্বারটা আমাদের কি সংকলন থেকে আসছে। হ্যাঁ, এটা বেসিক্যালি কি যে ওই হাইড্রোজেন বন্ধন থেকে আসছে, AB, A মানে কি দেখো, এই A মানে কি হাইড্রোজেন, B মানে কি দেখো ফ্লোরিন, তাহলে HF। আর বলছে A2D, A মানে কি, A2 মানে কি হাইড্রোজেন 2, ওকে, আর ডি মানে কি অক্সিজেন, তাহলে কি H2। তো বলছে H2O অপেক্ষা এই HF এর বন্ধন কোণ বা স্ফুটনাঙ্ক কারটা কম বেশি ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা আমরা শিখবো হাইড্রোজেন বন্ধনের মধ্যে, সমস্যা নেই। এখন কি বলছে আমাদের এখানে X ও Y এর সংকরণে ভিন্নতা বিদ্যমান। X ও Y কে X দেখো এখানে আমাদের X আছে কে, এই যে এখানে X লেখা আছে, এই যে আসল জিনিস কিন্তু এইখানে, এটা কিন্তু এসে X না, এই যে আসল খেলা এখানে যে X এর সাথে কে আমাদের আছে, এই Y এর সাথে কে আমাদের আছে, এ মানে কি ওয়াইটাকে দেখি আমরা নাইট্রোজেন, তো নাইট্রোজেনের সাথে এ আছে মানে কি NH3, বুঝতে পারলাম আমি NH3, বুঝলাম মানে কি
এইখানে আমাদের আস্তে আস্তে নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন, বোরন আছে আমাদের, বোরন, হ্যাঁ, আর কি BF3 আছে আমাদের। তাহলে কি আছে আমাদের, এবং এক্স এটা খেয়াল করো, এক্স আমাদের কি আছে এখানে, এক্স আমাদের আছে হচ্ছে এই যে এক্স হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বোরন, তাই না? দেখো নাইট্রোজেন, এটা নাইট্রোজেন, আর এটা হচ্ছে কি নাইট্রোজেনের পরে আমাদের কার্বন, তাহলে গেছে কি বোরন আসতে, বোরন, আর বি হচ্ছে কি আমাদের ফ্লোরিন, তাহলে BF3 আছে। তাহলে এখানে আছে আমাদের কি বি, আর তিন দিকে কি আছে এফ, এফ এফ কি BF3, ভালো কথা। এবার পরীক্ষা আমাদের চাইছে কি, বলছে এক্স ও ওয়াই এর সংকরায়নের ভিন্নতা বিদ্যমান, হ্যাঁ, নাইট্রোজেন NH3 আর BF3, আমি এখানে সংকরণটা বের করবো, দেখবো এদের সংকরণে ভিন্নতা বিদ্যমান কিনা, বন্ধন করে ভিন্নতা বিদ্যমান কিনা দেখবো আমি। তো জাস্ট করে দেখাবো আমি। এখানে আমাদের যে BF3 ছিল, এখানে ক্লোরিন হবে না, BF3 হবে আর কি। তো BF3, তো এই BF3 ব্যাখ্যা তুমি দিয়ে দিলে আর কি, যে BF3টা আমাদের কোন সংকর হয়, দেখাইছি না শুরুতেই, BCl3 BF3 বলে কি করতে হবে, এটা কি আছে NH3 আছে, NH3 করলে কি আসবে, চলে আসলো, মানে একটা আসবে কি sp3, আর একটা আসবে কি আমাদের sp2, হ্যাঁ, এই সংকরণের ভিন্নতা আছে বলে দিবা, বন্ধন কোণ যা সব বলে দিবা, শেষ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার ঘটনাটা, ওকে, বুঝে গেলো এটা আমরা। ওটা দেখো খুবই সহজ, XY2 এর গঠন সংকরণের ধারণা ব্যাখ্যা করো। XY2 কি দেখি আমরা, এখানে আমাদের X আছে আর যে Y আছে, তো তুমি আগে বের করবে, এনে মানে 2 বসাবা, 2s2 2p2, তার মানে কি এটা কার্বন আমাদের আর কি, আর XY2 মানে Y 2 বার আসবে, এটা হচ্ছে 4, তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, CO, তাহলে বুঝলা কি XY2 মানে কি CO2, C দুইটা O, তার মানে কি CO2। তো CO2 এর গঠন সংকরায়নের ধারণায় ব্যাখ্যা করো। তো আমাকে CO2 এর গঠন ব্যাখ্যা করতে হবে, বলছিলাম না, এখন আসতে পারে সেম কাহিনী। কি করবো, ইলেকট্রন বিন্যাস করবো, কার্বনের সক্রিয় অবস্থায় বা উত্তেজিত অবস্থায় করবো, দেখাবো কি এই যে ঘটনা ঘটবে। দেখো মেন ঘটনা কি হবে, যে যখন তুমি কার্বনের করবা, দেখো এখানে কি যুক্ত আছে, কার্বনের কিন্তু কি হয়, sp সংকরণ হয়, sp সংকরণ হয়, কারণ কি দেখো এখানে কি দুইটা কার্বনের লাস্টে কখন কয়টা আছে, এরকম 4টা আছে না, 4টা, তার মধ্যে দেখো এখানে কি বলছিলাম যে একটা আমাদের কি একটা কি সিগমা, তো যতগুলো সিগমা ততগুলো সংকরণে অংশগ্রহণ করবে, সিগমা হচ্ছে দুইটা, তাহলে এই দুইজন সংকরায়নে অংশগ্রহণ করবে, একটা S একটা P, আর দুইটা করে পাই আছে, দেখো দুইটা পাই আছে, তার মানে কি ওই দুইটা অসংকরিত থেকে যাবে, এই দুইটা অসংকরিত থেকে যাবে। SRP যখন তৈরি হবে, SRP হয়ে তৈরি হবে, তাই না, SRP হয়ে তৈরি হবে, ভালো কথা। কারণ কি আমি একে দেখাচ্ছি, SRP যখন তৈরি হবে, একটা S একটা P মিলে তৈরি হবে, ভালো কথা। এবং এর সাথে কি যুক্ত হবে, অক্সিজেন যুক্ত হবে, এর সাথে অক্সিজেন যুক্ত হবে, এর সাথে হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, এই যে হ্যাঁ, তো অক্সিজেন যুক্ত হবে, তো অক্সিজেন আবার এর সাথে যুক্ত হবে, দেখলাম এই পাশে অক্সিজেন যুক্ত হয়েছে, কিন্তু অক্সিজেনটা কীভাবে যুক্ত হবে খেয়াল করো, অক্সিজেন একটা সামনাসামনি যুক্ত হবে, অক্সিজেন একটা হচ্ছে এরকম সামনাসামনি যুক্ত হবে, কিন্তু একটা আবার কি হবে, দেখো দুইটা কিন্তু অসংকর থেকে যাবে। তো দুইটা অসংকর আমি দেখাই যে কি হবে, এখানে দেখো যে এখানে একটা আমাদের কি হবে, এখানের মধ্যে হচ্ছে আমাদের একটা অসংকর এদিকে থাকবে, আর একটা অসংকর এমনি থাকবে আর কি, হ্যাঁ, একটা কি PY এর একটা অসংকর, PZ এর একটা অসংকর থাকবে। আর এই যে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল আমাদের অক্সিজেন, তাই না, এখানে ছিল আমাদের কি, এখানে ছিল আমাদের কি অক্সিজেন, এখানে আমি অন্য একটা কালার দেওয়া কি, এখানে ছিল আমাদের কি, এখানে ছিল হচ্ছে আমাদের কি এই যে অক্সিজেন ছিল, এখানে কি ছিল অক্সিজেন ছিল, এখানে ছিল আমাদের এই যে অক্সিজেন ছিল। তো অক্সিজেনের মধ্যেও আমাদের এখানে অসংকর অরবিটাল আছে, আমি সেটা দেখাচ্ছি যে অক্সিজেনের মধ্যে যে অসংকর ছিল, এরা পরস্পর এমনি করে, এটা দেখেন, এই যে অসংকর ছিল আমাদের এখানে, এখানে আমাদের অসংকর ছিল, দেখা যাবে কি এই অসংকর মিলে একটা বন্ধন গঠন করছে, এরা মিলে একটা পাই বন্ধন গঠন করছে, তখন এরকম হয়ে গেছে আর কি বাংলা কথায়। তো এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। SO2 এটা তুমি কি ব্যাখ্যা দিবা, যে যেহেতু CO2 এর মধ্যে আমাদের কি আছে, একটা সিগমা মানে দুইটা সিগমা দুইটা পাই আছে, তো একটা S আর একটা P অংশগ্রহণ করবে, আর দুইটা অসংকর থেকে যাবে, এই দুইটা অসংকর অরবিটাল অক্সিজেনের সাথে পাশাপাশি অধিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করবে, এবং S আর P এরা পরস্পর হচ্ছে সামনাসামনি অধিক্রমণ করে সিগমা বন্ধন, আর এরা হচ্ছে পাই বন্ধন তৈরি করবে, অসংকরটা পাই বন্ধন আর সংকরটা সিগমা বন্ধন তৈরি করবে, শেষ, এটাই ব্যাখ্যা দিয়ে দিল। এই হচ্ছে ঘটনাটা, তো একটু দেখলে হয়ে যাবে। পরে কি বলছে দেখো, পরে ঘ নম্বর কি বলছে দেখি আমরা চেক করি, বলছে PQ4+ Q2R এর বন্ধন কোণ একই হবে কিনা। তো তুমি দেখবা এখানে আমাদের কি আছে, যে PQ4+টা কি NH4+, আর কি আছে Q2R মানে কি H2S। তো এই তুমি বের করবা ইলেকট্রন বিন্যাস থেকে, এই পরীক্ষাতে এমনই থাকবে, চার্ট থাকবে, এই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দেখে দেখে সুন্দর করে বের করবা। তো বের করলাম দুইটা জিনিস তোমার আসছে, একটা NH4 একটা H2S। এবার তুমি এক কাজ করো, প্রথমত চেক করবা সংকরণ কি, যে এটা সংকরণ তো বুঝতেই পারতেছি sp3, আর H2S এটাও কি আসবে sp3। আমি চেক করবো এদের মধ্যে কারোর মধ্যে কি আছে কিনা, লোন পেয়ার আছে কিনা। তো ওর মধ্যে কোনো লোন পেয়ার নাই, H2S এর মধ্যে লোন পেয়ার আছে, এর মধ্যে 2 জোড়া লোন পেয়ার আছে। তো যার লোন পেয়ার বেশি
সেটা কি হয়, ওই NH4 প্লাস এটা কত হবে 109.5 ডিগ্রি হবে, কারণ sp3 যেহেতু আবার কোনো লোন পেয়ার নাই, তার মানে ওটা 109.5 ডিগ্রি হবে। কিন্তু H2S এরটা sp3 কিন্তু লোন পেয়ার আছে, তার মানে 109.5 ডিগ্রি হবে না। দুইটা যেহেতু আছে H2S, হ্যাঁ, তো এর মধ্যে দেখা যায় বন্ধনটা কমে যাবে একটু, এটা বেশিই কমে। এটা কমে কত হয় 92 ডিগ্রি হয়, এটা মুখস্থ রাখছিলাম আমরা, 92 ডিগ্রি স্পেশালি হয়, কিন্তু কম হবে, এটা বুঝতে পারলাম আমরা। বলছো বন্ধনটা ভিন্ন হবে কিনা, একই হবে কিনা, না একই হবে না, একটা 109.5 একটা 92। তো সেটা তুমি লিখে দিছো যে এস পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকায় অধিকতর বিকর্ষণের কারণে বন্ধন কোণটা কমে কত হয়, এই যে 90 ডিগ্রি বা 92 ডিগ্রি হয়ে যায় আর কি। তো এটা তুমি একটু ব্যাখ্যাটা লিখে দিবা, শেষ। মানে কমবে তো বোঝা গেছে, কিন্তু মানটা মুখস্থ লিখে দিলে বেশি ভালো, আর অ্যাটলিস্ট লিখে দিলে হবে যে কমে যাবে। আর এখানে আমরা একটা প্রশ্ন দিয়ে রাখছি, আমরা এখানে এই প্রশ্নটা এখানেও রেখে দিচ্ছি, যে আলাদা দেখাইছি, জুম করে দেখাইছি, যে ভাই এখানে ভালো করে দেখো যে এই যে 90 ডিগ্রি হবে আইকা দিবা আর কি, শেষ। এটা বুঝলাম আমরা। এখানে এই ব্যাখ্যাটা লেখা আছে। আর অ্যামোনিয়াটা তো এখানে আরটা দিয়ে রাখছিলাম মনে আমরা, আরটা ব্যাখ্যা NH4 এর ব্যাখ্যাটা দেওয়া আছে, NH4 প্লাস। এটা NH4 প্লাস যেহেতু কি আগেই বুঝছি আমি, NH4 প্লাস কি যেহেতু এখানে কি নাই, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নাই, লোন পেয়ার নাই, তার মানে কোনো চেঞ্জ হবে না, 109.5ই থাকবে। তো এটা ব্যাখ্যাটা লেখা আছে এখানে কি, এখানে আমাদের NH4 প্লাসের ব্যাখ্যাটা লেখা, যে NH4 প্লাসের বন্ধন কোণ যে 109.5 ডিগ্রি হবে, সেই ব্যাখ্যাটা লেখা। আর এখানে লেখাটা কি, যে এই যে আমাদের সেই H2S এর যে হচ্ছে 90 ডিগ্রি বা 92 ডিগ্রি হবে, সেই ব্যাখ্যাটা লেখা আর কি। পরের উদ্দীপক দেখো কি বলছে, YK3 ও YL3 যৌগটির সংকরণ ও বন্ধন কোণ একই হবে কি। তো আমি চেক করবো কি কি আছে। তো খেয়াল করলাম একটা আছে কি NCl3, একটা কি আছে NF3। তো এখন বলছে কি একই হবে কিনা, তো দেখবো যে না একই হবে না। কারণ কি আমরা জানি যে প্রথমত এদের সংকরণ সেম, হওয়ার পরে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সেম, তার মানে কি আলাদা দেখো, আবার ইও সেম, আবার হচ্ছে এটা আমাদের সেন্ট্রাল অ্যাটমও সেম। সেন্ট্রাল অ্যাটম সেম হলে কি দেখবো আমরা, এই যে আমরা দেখবো আকার টাকার দেখবো আমরা, এখানে Cl3 এখানে F3, এই NCl3 এর Fc এর মধ্যে আমরা এই ব্যাখ্যাটা এখান থেকে দিয়ে দিব, শেষ। কার বিকর্ষণ মাত্রা বেশি, কারটা কম, হ্যাঁ কি হচ্ছে এখানে, যে তাই BF মানে BPB বিকর্ষণের মাত্রা NF3 এর চেয়ে NCl3 এর ক্ষেত্রে বেশি হয়। আমরা আগেই বলছিলাম যে কি হবে, এই NF3 এরটা নর্মালি কি হয়, যে যেখানে F থাকে সেখানে সবচেয়ে বন্ধন কম হয়, সবচেয়ে কম হয়, তো ওটাই বেশি হবে। তো ব্যাখ্যাটা এখান থেকে একবার পড়ে নিবা, এটা মাস্ট একবার পড়ে নিবে এখান থেকে, দেখেন ব্যাখ্যাটা আমি আর রিডিং পড়লাম না। তো বুঝতে পারলো আশা করি। সেম ঘটনা এখানে সেম বলছিলাম, এই দেখো আসবে কিনা, C2H4 বলছিলাম না, আসতে পারে যে ইথেন টিথেন এগুলো আসতে পারে আমাদের পরীক্ষায়, ইথিন আসতে পারে, আসছে। এই যে আগেই শিখছি sp2 ব্যাখ্যা, আগেই শিখছি আমরা, এর বলছিল যে ব্যাখ্যা করো। এখানে সেম কাহিনী বলছে YZ এর হাইড্রাইড অণুর আকৃতির ভিন্নতার কারণ। তো Y আর Z তুমি দেখবা, এখানে YK, এখানে ZK। তো অ্যামোনিয়া আর হচ্ছে পানি, এদের হাইড্রাইড অণুর আকৃতি ভিন্ন। একটা কি, একটা হচ্ছে এরকম ত্রিকোণাকার পিরামিড, একটা কি যে হচ্ছে এই যে উল্টা ভি এর মতো, পানিটা উল্টা ভি এর মতো, এই আকৃতি ব্যাখ্যা করতে বলছে, সে আমরা পারবো, সেই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে, দেখলে বুঝতে পারবা। আরেকটা প্রশ্ন বলছে কি এক্স ও এ এর হাইড্রাইডের বন্ধন কোণ ভিন্ন। এক্স মানে কি খেয়াল করো, এই যে এক্স মানে কি নাইট্রোজেন, এ মানে কি অক্সিজেন, তার মানে কি বুঝতে পারলাম অ্যামোনিয়া, আর অক্সিজেন মানে কি পানি, বলছিলাম না পরীক্ষাভাবে আসে হাইড্রাইড বলবে। তাও তুমি ব্যাখ্যা করে দিবে, অলরেডি শিখছো কেন বন্ধন কোণ কম হয়, কেন আকৃতি ভিন্ন হয়, সব কিছু ব্যাখ্যা একবার করে দিবা, শেষ। এখানেও সেম কাহিনী, ওই যে H2S এর ব্যাখ্যাটা আসছে, H2S আমরা জানি 92 বা 90 ডিগ্রি হয়, সেটা একটু আগে দেখছিলাম আমরা, এই ব্যাখ্যাটাও এখানেও সেম কাহিনী, অলরেডি দেখছি আমরা। এটা কার ব্যাখ্যা, এটা দেখো এই যে এটা হচ্ছে H2S আর H2O, এটাও সেম কাহিনী, H2O আর H2S, যে H2 এরটা কত হয়, H2S এরটা কত হয়, সেম একই স্টাইলে ব্যাখ্যাটা করে দিবা। তো সবগুলো বন্ধন করে ব্যাখ্যা আমরা আশা করি পারবো। এখানে সেম ব্যাখ্যাটা আবার আসছে, একটা NH3 একটা NF3, সেই ব্যাখ্যাটা। এই হচ্ছে আমাদের ঘটনা। তো আশা করি বুঝতে পারছো যে পরীক্ষায় এগুলোর থেকেই ঘুরে ফিরে তোমার আসবে। তো এই টাইপটা একদম সুন্দরভাবে ভেজে খেয়ে ফেলো, এইখান থেকে প্রশ্ন তুমি A to Z পারো। এর সাথে আমাদের হাইড্রোজেন বন্ধন সহ আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা পরবর্তী পর্বে নিয়ে আসবো। দেখা হবে সবার সাথে, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।